তো আমি গতদিন যেটা বলতেছিলাম যে সাইকো নিউরো ইমিউনো এন্ডোক্রাইনোলজি, PNEI, আমি গতদিন বলছিলাম। এটা কিন্তু একটা মডার্ন কনসেপ্ট, এটা আমাদের হোমিওপ্যাথির কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট, মডার্ন চিকিৎসা ব্যবস্থার মানে এটা একটা কনসেপ্ট, এবং এটা এখন প্র্যাকটিস করা হচ্ছে। যে কোনো মানে ন্যাচারাল ডিজিজ, প্রাকৃতিক ডিজিজ যেটা বডি থেকে ইয়ে হচ্ছে, সেটা মডার্ন কনসেপ্টে কি বলতেছে, এটা তৈরি হয় হচ্ছে মেন্টাল কনফ্লিক্ট থেকে, মানসিক দ্বন্দ্ব এবং মনের পারসেপশন, এই মনের পারসেপশন থেকে এটা তৈরি হয়। তো আমরা গতদিন 10টা টুলস এর কথা আলোচনা করেছিলাম, আপনাদের দুই একজন বলেছিলেন আর একটু করে আলোচনা করতে, আমি একটু 5 মিনিট সেই বিষয়গুলো একটু বলি। আমরা প্রথম পয়েন্ট কি দেখেছিলাম, হোয়াট হোয়াট ইজ দ্য হোয়াই অফ দ্য কেস, তাই না? হোয়াইটা কি, কেসের হোয়াইটা কি, এটা আমরা দেখেছিলাম। এটা মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং পুরা কেসের অ্যানালাইসিসের যে মেথোডোলজি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং বলা যায় এই হোয়াই দিয়ে আপনি একটা কেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন, এরকম একটা টুলস। তো রোগী যখন তার শারীরিক সমস্যার কথা বলা শেষ করে, তখন চিকিৎসকের, আপনি চিকিৎসক হিসাবে আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব হলো সেটাকে তদন্ত করা, সেটাকে জেরা করা, সেটাকে ইনভেস্টিগেট করে এই দিকে যাওয়া যে কেন ওই ব্যক্তিটা আসলে অসুস্থ হলো। আমি গতদিন বলেছিলাম কেন এই ব্যক্তি অসুস্থ হলো, হোয়াই দা পেশেন্ট ফল ইন সিক। তো রোগীর প্যাথোলজি কেবল ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয় না। হ্যাঁ, এটা মানুষের পারসেপশন, মানুষের রিয়াকশন, মানুষের মেন্টাল কনফ্লিক্ট, এই দ্বন্দ্বের ফলেই তৈরি হয়। হ্যাঁ, তো হোয়াই হলো ব্যক্তির একদম গভীরে থাকা সেন্সিটিভিটি, কোর অফ দ্য পেশেন্ট। আমি যেরকম স্ট্যাফিসিক্রিয়ার কথা বলতেছিলাম, হ্যাঁ, আমি গতদিন আমার চেম্বারে দুইজন, আমাদের এইখানে দুইজন আছেন, তারা ছিলেন, আমি তাদেরকে দেখালামও যে স্ট্যাফিসিক্রিয়ার কিভাবে দিলাম। স্কুলের টিচার, মাদ্রাসা পড়ে টিচার, সবার সামনে বকাঝকা করলো, ভীষণ ভাবে লাঞ্ছিত হলো, অপমানিত হলো, মানে যেটাকে বললাম স্কল্ডিং, এবং সাথে সাথে এম্বারেসড হলো। এই ইংরেজি দুটো আমি আপনাদেরকে মুখস্থ করতে বলছিলাম। লাঞ্ছিত করা, খোঁচা মারা, বকাঝকা করা, এটার ইংরেজি হচ্ছে স্কল্ড করা। আর এম্বারাস করা, অপ্রস্তুত হলো, অন্যের সামনে বকাবকি করেছে, তাই ছেলেটা এম্বারেস ফিল করলো। তো বাসায় এসে তার জ্বর তৈরি হয়ে গেল, অথবা খিচুড়ি শুরু হলো। তো এখানে রোগ যে প্রকাশ পেল, রোগ প্রকাশ পেল ফিজিক্যাল হয়ে, প্যাথোলজিক্যাল হয়ে, যে তার রূপটা আসলো, কেন আসলো, এটাই হলো হোয়াই। কেন আসলো, যে টিচার যেহেতু অপমান করেছে, বকাঝকা করেছে, বেজ্জতি করেছে, তাহলে হোয়াইটা হলো এই কারণে গুরুত্বপূর্ণ। ইগনেশিয়ার ক্ষেত্রে আমি বলেছিলাম, ইগনেশিয়ার মূল ভিত্তি হলো তারা কি করে, সমাজ থেকে, পরিবার থেকে, তার সোসাইটি থেকে নীতি শেখে, তাই না? রীতিনীতি শেখে, নৈতিকতা শেখে, শালীনতা শেখে, কিভাবে পোশাক পরতে হয় সেটা শেখে, মানে মোরাল আর ইথিক্স শেখে। তো পরিবার বা সমাজের মোরালিটিতে কোনো যদি ব্যত্যয় ঘটে, তাহলে তার ভিতরে তখন অস্থিরতা শুরু হয়ে যায়। ওই যে রাইট আর রং কনফ্লিক্ট, গতদিন বলছিলাম রাইট রং এর কনফ্লিক্ট, সেখান থেকেই ইগনেশিয়ার প্যাথোলজি তৈরি হয়, তার রোগ বালাই তৈরি হয়। তাহলে হোয়াই, আপনি হোয়াই খুঁজলে ইয়েটা পেয়ে যাবেন। নাক্স ভূমিকার মধ্যে আমরা যেটা দেখেছিলাম, নাক্স ভূমিকা তো আমি রিসেন্টলি আলোচনা করলাম, ওটা নিয়ে আর গেলাম না। তারপর দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম, নিড অথবা কনসার্ন অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, নিড কনসার্নটা কি, রোগীর কনসার্ন বা তার উদ্বেগ সবসময় তার ভেতরের যে চাহিদা থাকে, নিড থাকে, তার সাথে সব গভীরভাবে সম্পর্কযুক্ত। রোগী ঠিক কি চায়, তার মনের ভিতরে কোন বিষয়টা প্রাধান্য পাচ্ছে, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে এই টুলস এর মাধ্যমে। ঠিক আছে, রোগীকে আপনি এই প্রশ্ন করতে পারেন নিড বাইর করার জন্য, যে আপনার জীবনে এমন কি ঘটলো, বা কি পরিবর্তন হলে আপনার, আপনার জীবনে এমন কি ঘটলে বা কি পরিবর্তন হলে আপনার সবকিছু ভালো হয়ে যাবে, আপনি কি চেঞ্জ চাচ্ছেন, আপনার মতন করে আপনি প্রশ্ন করবেন। তাহলে সে যে উত্তর দিবে, সেখান থেকে আপনি তার নিড বা তার কনসার্নটা আপনি পেয়ে যাবেন।
যেমন আমি বলেছিলাম স্ট্যাফিসিক্রিয়ার নিড হলো তার সততা নীতিকে অন্যরা বুঝুক। একজন শিশু দেখা যাচ্ছে যে, বললাম না যে বাপ মায়ের সাথে নানা বাড়ি গেছিল, তারপর সেখান থেকে আরো কয়েকজন আত্মীয় স্বজনের কাছে বাড়িতে যেতে যে বন্ধের আগে যে ছুটি মানে স্কুলে যে হোমওয়ার্ক গুলা দিয়েছিল সেই হোমওয়ার্ক গুলো করতে পারেনি। তো সে কিন্তু টিচারকে অনুতপ্ত হয়ে বুঝিয়ে বলতে চেয়েছে যে টিচার আসলে আমি করতে চেয়েছিলাম কিন্তু আমি সুযোগ পাইনি, আমার বাবা মা এখান থেকে ওখানে অমুক জায়গায় গেছে, আমি এটা করতে পারিনি। কিন্তু টিচারের দিক থেকেও টিচার ঠিক, সে হয়তো মনে করছে অজুহাত দিচ্ছে, কারণ শিশুরা বাচ্চারা তো এগুলো অজুহাত দাঁড় করায়। টিচার সেটুক তার ওই বিষয়টাকে বিবেচনা না করে সবার সামনে বকা দিল, তাই না? এখানে টিচারের এখানে শিশুর নিড কি ছিল? শিশুর নিড ছিল যে ম্যাম প্লিজ আমাকে বোঝেন, আমাকে বোঝার চেষ্টা করেন, আমাকে সবার সামনে ছোট করবেন না। কিন্তু তার নিড বা তার কনসার্ন বা তার এই চাহিদাটাকে পূরণ করা হলো না, সবার সামনে সে তাকে বেজ্জতি করলো, তাকে এম্বারেস্ট করলো, তখন সে অসুস্থ হয়ে পড়লো। তাহলে দেখছেন হোমিওপ্যাথিকে আমরা কত সুন্দর করে সিম্পলিফাই করতে পারি। তো এটা গেল 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট বলেছিলাম হাউ অফ দ্য কেস, তাই না? হাউ অফ দ্য কেস হচ্ছে, হাউ হলো রুগীর কি বলছিলাম, নন ভার্বাল কমিউনিকেশন, অবচনিক যোগাযোগ, যেটা কথা দিয়ে না, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার চলন বলন দিয়ে বা টোন দিয়ে বুঝায়। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ রুগীর কথার উপরে ভিত্তি করে তাড়াহুড়া করে আমরা যদি রুব্রিক ধরে ফেলি, তাহলে আমরা কিন্তু ক্রাক্স, মেডিসিনের যে ক্রাক্স থাকে, যে থিম থাকে, সেটাকে হারিয়ে ফেলবো। তো হোয়াই এবং নিড বা কনসার্ন বোঝার পরে হাউ আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, তাহলে রিমেডি আরো ভালোভাবে নিশ্চিত করতে পারবো, তাই না? আমি যেরকম বলতেছিলাম যে স্ট্যাফিসিক্রিয়া পেশেন্ট এসে আপনার কি চেম্বারে কিভাবে বসে থাকবে? অত্যন্ত শান্তভাবে সংযমের ভঙ্গিতে বসে থাকবে। সে একটা বলতেছিলাম কি ওয়ার্ড ইউজ করছিলাম, বলেন দেখি, কার মনে আছে? সংযম, কম্পোজার। কম্পোজার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কম্পোজারের ইয়েতে তো যেটা বলতেছিলাম, কম্পোজার হয়ে বসে থাকবে স্ট্যাফিসিয়া, অনুমতি ছাড়া আপনার কোনো জিনিস ধরছে না, নাচছে না। কিন্তু ল্যাকিসিস বা বেলেডোনা হলে কি, ক্লিনিকে ঢুকেই ছটফট করবে, পটর পটর করে বাচালতা, লোকাসিটি দেখাবে, টেবিলের উপরে এই জিনিস ধরবে, ওই জিনিস ধরবে, তাই না? স্টাপলার নিবে, পেপার ওয়েট নিবে। এইভাবে আপনি কিন্তু হাউটাকে ধরতে পারবেন। হাউ এর আরো অনেক আছে, বিস্তারিত আলোচনা করা যায়। আমি যেহেতু অনেকে নতুন আছেন তাদেরকে বোঝানোর জন্য আমি সংক্ষেপে বলছি। তারপরে কি বলছিলাম? অ্যাডাপ্টেশন অফ দ্য কেস, তাই না? অ্যাডাপ্টেশন অফ দ্য কেসটা কি হবে? মানসিক চাপ, অপমান বা তাকে আঘাত করা হলো, তারপরে রোগীর বাহ্যিক ভাবে নিজেকে কিভাবে রক্ষা করে বা কিভাবে মানিয়ে নেয়, ঠিক আছে? কোপ আপ করা বলে, যেটাকে ইংরেজিতে বলে না কোপ আপ, এই কোপিং মেকানিজমটাই হলো অ্যাডাপ্টেশন। সে কিভাবে সেই পরিস্থিতির সাথে কোপ আপ করে নিচ্ছে নিজেকে। একটু করে ইংরেজি না শিখলে কি করে ডাক্তার হবেন, তাই না? ইংরেজি শিখতে হবে। এটা হলো অ্যাডাপ্টেশন। তো স্ট্যাফিসিক্রিয়ার অ্যাডাপ্টেশন কি বলেছিলাম? খুব রাগ হয়েছে, প্রচন্ড রাগ, বিরক্ত থাকতেছে, তারপরেও সে অ্যাডাপ্টেশনটা কি, ভিতরে অ্যাঙ্গার সাপ্রেসড করে রাখতেছে। আমার রাগ করা উচিত না, সে তো আমার বড়, সে আমার বাবা, সে আমার মা, সে আমার দাদি, তার সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু পরবর্তীতে যখন রাগ চূড়ান্ত লেভেলে চলে যাবে, এটা এক্সট্রিম, খুব কম দেখা যায়, তখন কি হয়? হাতের কাছে যা যায় ছুঁড়ে মারছে, কিন্তু সে ওই ব্যক্তিকে ছুঁড়ে মারছে না, আরেক দিকে ফেলে দিচ্ছে, ঠাস করে ফেলে দিচ্ছে। আমি যখন স্টেপ পড়াচ্ছিলাম তখন কি বলছিলাম যে কাপড় এরকম করে মোড়াচ্ছে, তাই না? কাগজ আছে, কাগজ মোড়াচ্ছে। তো দিস ইজ অ্যাডাপ্টেশন। এরপরে কি? এরপরে বলেছিলাম যে তার অ্যাডাপ্টেশন, হোয়াট ইজ দ্য অ্যাডাপ্টেশন ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইউ হ্যাভ প্রিভেন্টেড দিস পেশেন্ট ফ্রম ফলিং সিক? মানে তার এই অ্যাডাপ্টেশন রোগীকে অসুস্থতা হওয়া থেকে কিভাবে বাঁচাতে পারতো। তো রুগী যদি তার দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে যে অতি এক্সাজারেট করতেছে, হ্যাঁ, ডিসপ্রপোর্শনেট আবেগ তার মধ্যে যদি আসে, সেটাকে সে কি করতেছে, সেটাকে যদি সে মডারেট করে রাখতে পারতো, তাহলে সে কিন্তু অসুস্থ হতে পারতো না। তো এই যে কেস অ্যানালাইসিসের সময় এগুলো কিন্তু আপনাকে চিন্তায় আনতে হবে।
রোগীর মনের ভেতরে যে রিয়েলাইজেশন বা উপলব্ধি আনলো, সেটা মানে সাইকোসোমাটিক প্যাথোলজি কিভাবে প্রতিরোধ করা সম্ভব, এটা আপনাকে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, তো এগুলা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে ওই যে সাইকোসোমাটিক লিঙ্কের কথা বলতেছিলাম, যেমন ওই যে বললাম না, ঘাড় ব্যথা হয়ে গেল, তো এই ঘাড় ঘাড় দিয়ে আমরা দেখি যে কেউ যদি অপমান করে, কেউ যদি কথা শোনায় যেটা সহ্য করতে পারে না, এই বিষয়গুলা হচ্ছে ঘাড় ব্যথার সাথে রিলেটেড। এরকমই আছে, আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, আপনারা ওগুলা মুখস্থ করে ফেলবেন, তাহলে দেখবেন যে কেস টেকিং এর সময় প্রশ্ন করতে আপনাদের সুবিধা হচ্ছে। তো এগুলো মোটামুটি ছিল, আরো বিষয়গুলো আছে আপনাদের কাছে, তো ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন, তাহলে শিখে ফেলতে পারবেন, এই আর কি। তো আমি মনে হয় আপনাদেরকে খুব শর্ট এই আলোচনাটা করতে পারলাম। আমি জানি না গত দিনের সাথে আপনারা যারা একটু গুলিয়ে ফেলতে পেরেছেন, আশা করি বিষয়টা আপনাদের জন্য কাজে লাগবে। এরপরে আমি আজকের প্রেজেন্টেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আমরা আজকে কিন্তু থিওরি পড়বো, কারণ আমার যে একটা খুব ইম্পর্টেন্ট একটা কেস আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, সেই কেসটা পড়তে গেলে কেন এগুলা দরকার, এই প্রেজেন্টেশন ছাড়া আপনারা কিন্তু বুঝতে পারবেন না। খুব অ্যাটেন্টিভলি নেন, আপনারা জানেন, কিন্তু আমি আপনাদেরকে একটু ধরায় দিতে চাই যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, আপনাদের বুঝতে হবে। দেখেন, আমরা যখন মেডিকেল রিলেটেড বিষয়গুলো নিয়ে স্টাডি করতাম, তখন আমরা খুব একটা খুব চমৎকার ওয়ার্ড শিখেছিলাম। ওয়ার্ডটার নাম হচ্ছে সাসেপ্টিবিলিটি। সাসেপ্টিবিলিটি, হ্যাঁ, SUCECPTIBILITY, সাসেপ্টিবিলিটি লিখে নেন। সাসেপ্টিবিলিটি খুবই 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 ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই ওয়ার্ড দিয়ে বোঝা যায় মানুষ কিভাবে অসুস্থ হয়ে পড়ে। সাসেপ্টিবিলিটি হোমিওপ্যাথিতে, এই সাসেপ্টিবিলিটি, এটার বাংলা যদি আবার করেন ডিকশনারি মিনিং আসবে যে সুপ্ত প্রবণতা বা গ্রহণশীলতা, এই টাইপের, এটাতে বুঝতে পারেন, আমি ওয়ার্ডটা বুঝাচ্ছি। তো সাসেপ্টিবিলিটি হলো এমন একটা মৌলিক ধারণা যা কোনো জীবের বা কোনো জীবদেহের উদ্দীপনা মানে স্টিমুলেশনে সাড়া দেওয়ার ক্ষমতা বা প্রবণতাকে নির্দেশ করে। এটা একটা মৌলিক ধারণা যেটা কোনো জীবের স্টিমুলেশন বা উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা নির্দেশ করে বা প্রবণতা নির্দেশ করে। তো এই সাসেপ্টিবিলিটি ওয়ার্ডটা আমরা প্রথম আমি করেছিলাম জিটি কেন্টের ফিলোসফিতে। জিটি কেন্ট এবং এইচ এ রবার্টস, তাদের বই যদি আপনি পড়েন, এই সাসেপ্টিবিলিটির অনেক আলোচনা আছে। এগুলো পড়তে হয় ফিলোসফি। তো জীবনের মিনিংটা যদি কাইন্ডলি আরেকবার বলা যেত স্যার। সাসেপ্টিবিলিটি আমি বুঝাচ্ছি। ডিকশনারি মিনিং হচ্ছে সুপ্ত প্রবণতা বা গ্রহণশীলতা, এইভাবে। আমি ডিকশনারি মিনিং আপনাদেরকে বুঝাতে চাচ্ছি না, আমি সাসেপ্টিবিলিটির ফিলিংটা বুঝাচ্ছি। হ্যাঁ, আমি এটা নিয়ে আলোচনা করছি 5 মিনিট। তো জীবনের প্রত্যেকটা প্রকাশই হচ্ছে এই সাসেপ্টিবিলিটির উপরে নির্ভরশীল, এটা কিন্তু ফিলোসফিক্যাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝাচ্ছি। তো এই সাসেপ্টিবিলিটি তৈরি হয় কোথায়? সাসেপ্টিবিলিটি কি ওয়ার্ডটা লিখতে পারছেন আপনারা? লিখে নেন, SUSTEPTIBILITY, আমি লিখে দিই, আপনার জন্য সুবিধা হবে। মেসেজ করি, এই নতুন আপডেটের পরে এমন ঝামেলা হইতে ওই যে মেসেজ, না মেসেজ তো খুঁজে পাচ্ছে না। সাসেপ্টিবিলিটি, হ্যাঁ, এই ইয়েটা দেখেন, সাসেপ্টিবিলিটি এইটা হলো মানে এর তৈরিটাই হয় মায়ের গর্ভ থেকে। এই আমাদের যে সংস্কার, আমরা জন্ম নেওয়ার পরে যে সংস্কার আমরা পাই, আমরা যে নর্মস শিখি, আমাদের বেড়ে ওঠা, আমাদের লালন পালন, এখান থেকে কিন্তু সাসেপ্টিবিলিটির সূচনা হয়। দেখেন, আমি সাসেপ্টিবিলিটিটা খুব সুন্দর একটা উদাহরণ দিই। আমার 2 ছেলে আর কি, তো আমি আসলে ছেলেদেরকে খুবই কম সময় দিতে পারি, খুবই কম। আমার ছেলেরা আমার কাছে ভিড়েই না, মানে আমি পারি না, কারণ আমার হলো আমার প্রফেশন, আমার হলো ওই আমার ক্লাস,
কিন্তু আমি দিতে পারি না, এটা আমি আমি মানে নিজে মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু আসলে হয় না। তো যাক, একবার আমি আমার ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলাম, হ্যাঁ, এখানে আমাদের বাড়ির পাশে একটা বড় রোড আছে, হাঁটছিলাম। ওর বয়স হার্ডলি 3 বা 4 বছর হবে। তো এই আমার বাচ্চারা হতো কি, আমার বাসায় কিন্তু অনেক ডিভাইস, আমার 2টা ল্যাপটপ, 2টা কম্পিউটার, এখন অবশ্য একটা ল্যাপটপ একটা কম্পিউটার চালু আছে, একটা চেম্বারে নিয়ে গেছি, আর একটা কম্পিউটার বন্ধই আছে। তো আমার ডিভাইসের সমস্যা না, আমার ছোট বেটা মানে বড়টা যখন বসতে শেখেনি তখন থেকে সে গেম খেলতো, মানে মাউস ধরে ধরে, ধরেন যে 11 মাস, 10 মাস বা 11 মাস, তখন তার ব্রেন ওইভাবে কাজ করতো। মানে এগুলা বললে আপনার কাছে গল্পের মতন হবে, মানে এগুলা আমি আর বলতেছি না। তো যাক, আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে ওরাও ভিডিও টিডিও দেখে, বিভিন্ন জিনিস দেখে। তো আমার মাথায় তো আর অত নাই কোনটা এই এই যে থাকে ইউনিকর্ন, কোনটা আপনার কি কি সব থাকে আমার এখন মনে পড়ছে না। তো যাক, তো ওই ইয়ে করতে না, ওরা আমাকে বাবা বলে না, আমরা পাপা। পাপা পাপা দেখো দেখো, ইউনিকর্ন ইউনিকর্ন। আমি আর ইউনিকর্ন বুঝিনি, পরে বুঝছি যে ইউনিকর্ন হলো একটা ঘোড়া। ওই যে আমরা বোরাকের ছবি দেখি বিভিন্ন, আগে আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন হোটেলে লাগানো থাকতো বোরাকের ছবি, ওইটাই এক ধরনের ইউনিকর্ন। ঘোড়ার মতন লম্বা লম্বা চুল থাকে, এখানে একটা শিঙের মতন থাকে, ওটা বলে ইউনিকর্ন। ইউনিকর্ন ইউনিকর্ন, পাপা পাপা ইউনিকর্ন ইউনিকর্ন। আমি খুঁজে দেখার চেষ্টা করলাম, ইউনিকর্ন কোথায় কোথায় কোথায়, হ্যাঁ, ইউনিকর্ন কোথায়, আমরা কোথায় কোথায় ইউনিকর্ন, আমি তো দেখতে পাচ্ছি না। দেখো দেখো দেখো, ইউনিকর্ন ইউনিকর্ন এইভাবে দেখাচ্ছে, হ্যাঁ। ওই যে ওখানে দেখো দোকানে, তো ওই দোকানে দোকানে অনেকগুলো খেলনা টেলনা রাখা আছে। ওই খেলনার মধ্যেই, মোড়ের দোকান তো বুঝছেন, অত বড় না, কিন্তু কিছু খেলনা রাখা আছে বাচ্চাদের। তো ওইখানে একটা ছোট্ট জিনিসের মতন ইয়ে রাখা আছে, ঘোড়ার মতন। আমি তো ইউনিকর্ন তখন চিনি না, ওটা ওখানে রাখা আছে। ওইটাই সে বারবার দেখছে, ওই দেখো ওই দেখো, আমি আর দেখতে পাচ্ছি না, ওই দেখো ওই দেখো, আমাকে বারবার দেখাচ্ছে, কিন্তু আমি দেখতেই পাচ্ছিলাম না। ফাইনালি কাছে যে আমি খুব ভালোভাবে জিনিসটা দেখতে মানে দেখতে পেলাম। তো এর মানে কি হলো, ওই বাচ্চা দেখলো আমার সাথে সাথে 3 বছরের একটা 4 বছরের বাচ্চা, যে ছেড়ে দিলে ধপধপ করে পড়ে যায় এরকম একটা বাচ্চা, সে ওটা দেখছে, আমি দেখতে পেলাম না। হ্যাঁ, তো প্রথম কথা আমি যা শেয়ার করছি সেটা হলো, হোমিওপ্যাথি আপনাকে কেউ শেখাবে না, হোমিওপ্যাথি ওইভাবে সম্ভবই না। আপনাকে শিখতে হবে আপনাকে নিজের মতন করে, ঠিক আছে? আপনাকে নিজের মতন, আমার মতন করে আপনি পারবেন না, আপনাকে নিজের মতন করে জিনিসটা নিতে হবে। কারণ হোমিওপ্যাথি হলো জীবন, ইটস অল অ্যাবাউট লেসন। জীবন মানে শিক্ষা। অন্যরা বা আমি আমি আপনাকে শুধুমাত্র হেল্প করতে পারবো, আমি আপনাকে একটা ওয়ে দেখাতে পারবো, আমি আপনাকে বলতে পারবো যে এই জিনিসটা বাদ দিয়ে আপনি এটাকে এরকম করে চিন্তা করেন, এইভাবে আসেন, এই যে মেন্টর, হ্যাঁ, এই টাইপের ইয়ে করতে পারবো। কিন্তু আপনি যদি পুরোপুরি কপি করতে যান, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে। আমি ধরেন যে কোনো একটা জিনিস শিখছি গোপালগঞ্জে, যে আমি বাসার ভাইয়ের কাছে, গোপালগঞ্জের ল্যাঙ্গুয়েজ আলাদা। তা আমি ওই ল্যাঙ্গুয়েজ কপি করে এনে আমি যদি আমার এখানে পেশেন্টকে বলতে ইয়ে করি, তাহলে কিন্তু গড়বড় হয়ে যাবে, বলে এই ডাক্তার কি হয়ে গেছে, হ্যাঁ। তো দেখেন, এই যে বাচ্চা জিজ্ঞাসা করলো, এখানে আমার রিয়েলাইজেশনটা কি হলো, মানুষের মধ্যে পার্টিকুলার কোনো বিষয় নিয়ে সাসেপ্টিবিলিটি থাকে। সে যেটা দেখে, বাচ্চা এমন একটা জিনিস দেখে ফেললো যেটা তার এজ অনুযায়ী সাসেপ্টিবল। সাসেপ্টিবিলিটি কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড, আপনি যদি ডিকশনারির মিনিং ইয়ে করতে যান, সাসেপ্টিবিলিটি ইটস এ নেগেটিভ ওয়ার্ড। কিন্তু সে যে চোখে দেখলো, আমার চোখে বা আপনার চোখে কিন্তু সেটা ধরে না। কেন আমরা দেখতে পাই না বা আমি দেখতে পাই না? কারণ হয়তো আমরা তখন অতটা ইনোসেন্ট বা নিষ্পাপ ছিলাম না। আমরা অনেক বেশি চিন্তা করবো, ইউনিকর্ন মানে বড় কিছু ভেবে ফেলেছি। আর সে দেখছে ইনোসেন্ট মাইন্ডে, তার মাইন্ডে ওটাই ছিল ইউনিকর্ন। সে কার্টুন টার্টুন দেখে ইয়ে করে। আমি তো ইউনিকর্নের নামই জানতাম না, মানে এক অর্থে নামই জানতাম না। সে ওইটা দেখেছে, তার মানে তার মাইন্ডে সে জিনিসগুলোকে দেখেছে। তো এমনটাই অসুস্থতার ক্ষেত্রে হয়, ঠিক আছে? এমনটা ঘটে কিন্তু স্ট্যাফিসিয়ার সেন্সিটিভিটির সাথে, এমনটাই ঘটে ইগনেশিয়ার সেন্স অফ মোরালিটির সাথে। কারণ
তার জন্য সেটা সাসেপ্টেবল। আমি কিন্তু খুব ডিপ লেভেলের এই ফিলোসফি আপনাদেরকে পড়াচ্ছি, এই যে কেন্টের ফিলোসফি কথা বললাম বা রবার্টস এর ফিলোসফি, এগুলাকে মিলায় আমার মতন করে আমার ফিলোসফি আমি বুঝাচ্ছি। কারণ এক একজনের এক একটা সাসেপ্টিবিলিটি থাকে, দেখার প্রক্রিয়া, অ্যাডাপ্টেশনের প্রক্রিয়া, রিয়েলাইজেশনের প্রক্রিয়া এক এক ধরনের থাকে। তো ইগনেশিয়া তার সাসেপ্টিবিলিটি কি সেন্স অফ মোরালিটির সাথে ঘটছে, ঠিক আছে। এখন ধরেন যে আমার বেটা সে সময় হয়তো বা ইগনেশিয়া ছিল বা স্ট্যাপ ছিল, সে তার মতন করে বলেছে, কিন্তু আমি তার পাশে ছিলাম, আমার ছিল গন্ডারের মতন চামড়া, ষাঁড়ের মতন চামড়া। গন্ডারের মতন চামড়া, ষাঁড়ের মতন চামড়া কার? কোন সুড়সুড়ি দিলে সুড়সুড়ি আসে না, অনুভূতি আসে না, প্রসেসিং হয় না, কোন মেডিসিন? কার কথা মনে পড়ে? পপুলার স্যার, দেরি হয় না, কার কথা মনে পড়ে? গ্রাফাইটিস। হ্যাঁ, গ্রাফাইটিস। ভ্যারাইটাকার, এগুলো ঠিক স্কিন, এগুলো হলো ভ্যারাইটাকার ঠিক স্কিন। আমরা বাহ্যিক ভাবে বুঝছি, আর আমরা যদি খুব সূক্ষ্ম ভাবে বুঝি, মানে এগুলোতে সহজে ব্রেন প্রসেস হয় না। গ্রাফাইটিসও তাই, ভ্যারাইটাকারও তাই, ঠিক স্কিন, মোটা চামড়ার মানুষেরা, তাদের উপরে কোনো মোরালিটি কি বা সেন্সিটিভিটির কোনো প্রভাব তাদের মধ্যে নাই। আপনি গ্রাফাইটিস বা এই ইয়ের মধ্যে কিন্তু আপনি পাবেন না। তো হি ইজ নট সাসেপ্টেবল ফর দ্যাট। গ্রাফাইটিস মোরালিটি বা এই যে সেন্সিটিভিটির সাথে সাসেপ্টেবল না। তো আমি সে সময় এরকম ছিলাম, এই জন্য আমি কিন্তু ইউনিকর্ন দেখতে পাইনি, ওরাও ইউনিকর্ন দেখতে পায় না। তো এনভায়রনমেন্টে যত ড্রামা চলে, সে ড্রামার প্রতি আমরা যতই সেন্সিটিভ হই, সেখান থেকে সে মানুষের গল্পটা কিন্তু শুরু হয়ে যায়। আপনার ভেতরে যে ভ্যাকিউম থাকে, তা ওই সাসেপ্টেবিলিটি কিন্তু আমাদের সেই শৈশব থেকে আসা, আমাদের এই সংস্কার থেকে আসা, আমাদের এনভায়রনমেন্ট থেকে আসা বিষয়গুলোতে ফিল আপ হয়, ভ্যাকুমটা কিন্তু ফিল আপ হয়ে যায়। তো আমাদের যা পড়ানো হয়েছে, আমাদের যা জানানো হয়েছে, আমাদের জীবনে যা ঘটেছে, আমাদের বাবা মার যা বিহেভিয়ার, তা অনেক সময় ডিজিজ স্টেট তৈরি করে দেয়। সেটা আমাদের ইমোশনাল আর্কিটেকচারও তৈরি করে ফেলে। তো আর্কিটেকচার কিন্তু ছোটবেলা থেকে তৈরি হয়ে যায়। পরে জবে কি হচ্ছে বা ফ্যামিলি লাইফে কি হচ্ছে সেটা পরের বিষয়, কিন্তু জিনিসগুলোকে নেওয়ার জন্য যে চশমা, দেখার জন্য যে চশমা আপনার দরকার, এবং ওই জিনিসটা কিন্তু ওই যেটা তৈরি হলো সেটা কিন্তু শৈশব থেকেই তৈরি হতে থাকে। তো আমরা মূলত এত কথা বলতেছি, আমি আপনাদেরকে একটা অ্যাবিউজ কেস দেখেন দিয়ে রেখেছি আপনার ইয়েতে প্রেজেন্টেশন, সেক্সুয়াল অ্যাবিউজ। আমি একটা সেক্সুয়াল অ্যাবিউজ কেস নিয়ে আলোচনা করব। তো সেক্সুয়াল অ্যাবিউজ হলো, দেখেন নিচে লিখেছি কি, এই নিচে বলছি, উপরে লিখেছি কি, এ সাইলেন্ট প্যান্ডামিক। এ সাইলেন্ট প্যান্ডামিক, সাইলেন্ট মানে কি? একদম এর সবচেয়ে বাজে পার্ট এটা, এরা এটা এতই সাইলেন্ট কারণ এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। এই কেউ, আপনি হোমিও ডাক্তারদের প্রচুর কেস দেখবেন, প্রচুর লেখা দেখবেন, কিন্তু এই বিষয়ে নিয়ে কেউ কথা বলতে চায় না। আজ এর সাথে আমি গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আমি আপনাদেরকে শোনাবো, এবং সেটাকে হোমিওপ্যাথির সাথে আমি লিঙ্ক করে দেখাবো। কারণ আপনারা একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান, আপনারা যদি এই বিষয়টা, এর সেন্সিটিভিটি, এর গ্র্যাভিটি না বোঝেন, তাহলে এই এরিয়াটা এক্সপ্লোরই করতে পারবেন না, এই এরিয়া আপনি ঢুকে করতে পারবেন না। এটাই হলো কেসের হোয়াই, আপনি এই টাইপের পেশেন্টের কেসের হোয়াই আপনি বুঝতে পারবেন না। তো যখন থেকে আমি এই কেসটা সম্পর্কে মানে আমি পেলাম, জানলাম, হ্যাঁ, আমি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে আমি আগেই নিয়ে আসি মাথার মধ্যে। আপনারাও আনবেন, দেখেন আমার এই লেকচারের পরে আপনাদেরও এই চোখ কান নাক খুলে আপনারা শোনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে সমস্যাটা সেক্সুয়াল অ্যাবিউজের টাইপের কি কোনো ঘটনা ঘটছে না তো, যার ফলে বাচ্চা এই স্থিতিতে চলে আসছে। ঠিক আছে? তো আজকে আমার এই লেকচারটা কিন্তু আপনাদেরকে রিসিভ করতে হবে। শুনে চলে গেলাম, স্যার কি বললো এটাতে যাবে না। আমি একজন ফাদার হিসাবে, আমি একজন ফ্রেন্ড হিসাবে, একজন ফিজিশিয়ান হিসাবে, একজন হোমিওপ্যাথ হিসাবে আমি কিন্তু আপনাদের সাথে এটা শেয়ার করতে চাচ্ছি। আমি, আপনারা বুঝতে পারবেন যে এই লেকচারের সেন্সিটিভিটিটা কতখানি আপনার ক্লিনিকে, আপনার লাইফে, জীবনের প্রত্যেকটা ডাইমেনশনে এটা আপনি ভালো করে বুঝতে পারবেন। তো যাক, সেক্সুয়াল অ্যাবিউজ
এটা কেন সাইলেন্ট, এটা কেন মোস্ট ইগনোরড টপিক, ঠিক আছে, এটা কেন মোস্ট ইগনোরড টপিক। আমি ইংরেজি কোটেশন ক্লিনিক্যাল সাইকোলজি কিছু বই থেকে আমি দিয়েছি, আমি এত ইংরেজি পড়ে শোনাবো না, আমি এগুলোর অর্থ করে করে আমি আপনাদেরকে বোঝাবো কেন এটা সাইলেন্ট, কেন এটা মোস্ট ইগনোরড টপিক। কারণ বেশিরভাগ মানুষ এটাকে স্টিগমা মনে করে। স্টিগমা, স্টিগমা মানে কি, এই ওয়ার্ডটা শিখে নেন। স্টিগমা, STIGMA, স্টিগমা মানে হচ্ছে সামাজিক লজ্জা। সোশ্যাল স্টিগমা বলে, স্টিগমা হচ্ছে সামাজিক লজ্জা। এটাকে বেশিরভাগ মানুষ এই স্টিগমা মনে করে সাইড করে নেয়, সাইড করে রাখে, এটা নিয়ে কথাই বলতে চায় না। এখন আমরা এটা নিয়ে আলোচনা করবো, এই কারণে আমি লিখেছিলাম যে আপনাদের বাচ্চা কাচ্চা থাকলে একটু সাইডে রাখেন, দরকার নাই, আপনারাই শুধু আজকে শোনেন। তো এইটা হলো সেক্সুয়াল অ্যাবিউজ। আমি যে কেসটা পেয়েছিলাম, সেক্সুয়াল অ্যাবিউজ, সেলফ মিউটিলেশন এন্ড বিহেভিয়ারাল ফ্যান্টম, এটা এই সংক্ষেপে এটা ডায়াগনোসিস করে দিয়েছিল এখানকার শিশু কি বলে মনোরোগ বিশেষজ্ঞ। তার ইয়েতে ছিল সেক্সুয়াল হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাবিউজ, সেলফ মিউটিলেশন, আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে করে দিব, আর বিহেভিয়ারাল ফ্যান্টম। তো যাক, বাচ্চার বয়স সম্ভবত 12-13 বছর ছিল, তার সাথে এই অ্যাবিউজটা হয়েছিল। সেক্সুয়াল অ্যাবিউজ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা নিয়ে আমি মোটামুটি আলোচনা করব। হ্যাঁ, আমি দেখাবো আপনাদের স্লাইড, কারণ এটা না হলে আপনি কেস তো বুঝতে পারবেন না। আমি কেন ওই জিনিসগুলো নিলাম, কেন ওই প্রশ্নগুলো করলাম, এগুলো তো আপনাদের জানতে হবে, তাই না? তো আমাদের জানা দরকার, আমাদের এই লেকচার শুনলে আপনি বুঝতে পারবেন যে বাচ্চা অ্যাবিউজ হওয়ার পরে কেন মিউটিলেট করে, সেলফ মিউটিলেশন কেন করে, নিজেকে নিজে কাটে, এরকম করে মিউটিলেট করে, নিজেকে নিজে কাটে, ব্লেড দিয়ে কাটে। আপনার শুধু বাচ্চা না, বড়রাও করে। আমি তো বুঝতে পারি না, আমার কাছে অনার্স পড়ুয়া মেয়েরা আসছে কাটছে। আমি কিন্তু প্রচুর এই টাইপের কেস পাই। এমন কেস পেয়েছে, মনে এর আগে বলেছিলাম, রাত্রেবেলা হারপিক খাইছে, মরেনি, সকালবেলা ইঁদুর মারা বিষ খাইছে, মরেনি, তারপর আবার একটা কি খাইছে, মরেনি। তাহলে চিন্তা করেন কেন করছে। তো আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, একটা 12-13 বছরের বাচ্চা সে নিজেকে নিজে কাটছে, কেন করছে, এটা আমরা ইয়ে করবো। খুব ইম্পর্টেন্ট বিষয়, আমাদের লাইফ প্রসেস কিভাবে কাজ করে, হাউ ডাজ আওয়ার বায়োলজিক্যাল এনকোডিং কম্পেলস টু থিঙ্ক ইন এ পার্টিকুলার ওয়ে, এখানে লেখা আছে। হ্যাঁ, আমাদের বায়োলজিক্যাল এনকোডিং মানে জিনগত গঠন কিভাবে আমাদের চিন্তা ভাবনাকে নির্দিষ্ট দিকে চালিত করে। এই যে একটু আগে বললাম কিভাবে নিয়ে যায়, ইউনিকর্ন বাচ্চাই দেখতে, আমি দেখতে পাইনি, অতগুলা খেলনার মধ্যে আমি তাকাইনি, কোনটা ইউনিকর্ন কি বলে। তো যে ইনস্টিং থাকে, ইনস্টিং এটা একটা ওয়ার্ড, এটাও শিখে নেন, INSTINCT, ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট অনেকে হয়তো বুঝেন, ইনস্টিংক্ট হলো, এইটা হলো জন্মজাত একটা বিষয়, এমন কিছু যা ইনেট মানে জন্মজাত। হ্যালো, এটা একটা জন্মজাত। হ্যাঁ বলেন, বলেন শুনতে পাচ্ছি না, বলেন প্লিজ আরেকবার। ওই যে ইনস্ট্যান্ট ওয়ার্ডটা স্যার আরেকবার বলেন। শুনতে পাচ্ছি না, এখানে দেখেন লেখা আছে সব। হ্যাঁ, এটা একটা স্ন্যাপ নিয়ে নেন। ইনস্টিংক্ট হলো এমন একটা বিষয় যেটা হলো জন্মজাত আমাদের ভিতরে, মানে কি বলবো, উইথ বর্ন, বর্ন দোজ ইনস্ট্যান্ট, মানে এটা জন্মগত ভাবে এই সহজজাত সংস্কার বা প্রবৃত্তি নিয়ে কিন্তু আমাদের জন্ম হয়। যেমন ধরেন, আমি বুঝাই তাহলে একটু ভালো বুঝবেন। ধরেন এই যে এটা আমার ছাদ, আপনারা দেখতে পাচ্ছেন না, আপনার ছাদের কথা চিন্তা করেন। আমি দেখতেছি হঠাৎ করে একটু ভূমিকম্প হলো বা ইয়ে হলো, একটু নড়তেছে, ভাঙার আগে বুঝে পাওয়া যায় এখনই ছাদটা ধসে পড়বে। এই সময় আমি কি করব? আমি কি ক্যালকুলেশন করব, আমি কি প্ল্যান করবো নাক্স ভূমিকার মতো? না, আমি কিন্তু তা করবো না। আমি যদি দেখি কিছু এখানে একবার দৌড় মারবো, মারবো কি না, দ্বিমত আছেন কেউ? আমি যদি বিপদ দেখি আমি ওখান থেকে দৌড় মারবো। দ্যাটস অ্যান ইনস্ট্যান্ট। এটা চিন্তা করার প্রয়োজনই পড়বে না, এটা কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নাই। তাই এই ইনস্ট্যান্টটা হলো একদম
কিভাবে ডিজিজের সূচনায় তৈরি হয়, কিভাবে আমাদের বিহেভিয়ার ঠিক করে, সেটা আমরা আসলে আলোচনা করব। তো এখানে কি লেখা আছে যে ফান্ডামেন্টাল নিডস ইজ বিং এবল টু ফিল সেফ উইথ আদার পিপুল, মানে আসল চাহিদা বা প্রয়োজন হলো অন্য মানুষের সান্নিধ্যে নিজেকে নিরাপদ বোধ করা, অন্য মানুষের সাথে সেফ ফিল করতে পারাটাই হচ্ছে মেন্টাল হেলথের সবচেয়ে বড় আসপেক্ট, ইম্পর্টেন্ট আসপেক্ট, সবচেয়ে বড়। আমি আপনার সাথে আছি, আপনি যে আমাদের সাথে আছেন, এই যেখানে 40 জন আছেন, আপনারা অ্যাটলিস্ট তো 40 জন মনে করছেন না যে আমি আপনাদেরকে রং কিছু মিসগাইডেড করতেছি, উল্টাপাল্টা কোনো কিছু শিখাচ্ছি, মানে ম্যাল প্র্যাকটিস শেখাচ্ছি, বা যেটা হোমিওপ্যাথি না অপো হোমিওপ্যাথি আমাদেরকে শিখাচ্ছে, এই 40 জন তো অ্যাটলিস্ট মনে করছেন না, তাই না? অনেকের কাছে সোজা মনে হয় না, তারা আমার সাথে থাকেন না, তারা চলে যান, এটা সবাই নিতেও পারবে না। এখানে আপনার ব্রেনকে অনেক অ্যাক্টিভ রাখতে হয়, প্রসেস করতে হয়, ঠিক আছে? তো যারা মেন্টাল হেলথের একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আসপেক্ট হলো, একটা দিক হলো, আপনি যখন অন্যদের সাথে থাকতেছেন, অন্যদের সান্নিধ্যে থাকতেছেন, তখন নিজেকে সেফ ফিল করা। সেফ কানেকশন আর ফান্ডামেন্টাল টু মিনিংফুল এন্ড স্যাটিসফাইং লিভ। আমরা যদি আমাদের বন্ধুদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে সেফ ফিল না করি, সেফ ফিল করাটা কি বলছে, ফান্ডামেন্টাল নিড, আপনার জীবনের মৌলিক প্রয়োজন। সেফ অ্যান্ড সিকিউরিটি যদি ফিল না করি, তবে ওই যে সাসেপ্টিবিলিটি বা সংবেদনশীলতা আমাদের মধ্যে তৈরি হবে, ডিজিজের স্টেট তৈরি হওয়াটা একদম কনফার্ম ডিজিজ স্টেট তৈরি হবে। তো এর সূচনা বেশিরভাগ ক্ষেত্রেই শৈশবকাল থেকে হয়ে থাকে, এই কথাটা এখানে লেখা আছে, ঠিক আছে? এর পরের আমরা স্লাইডে চলে যাব। আমরা কিছু, এটা এই স্লাইডে পরে আসছে, আমরা এইখানে দেখি, আমরা কিছু দেখব, স্ট্যাটিস্টিক অফ সেক্সুয়াল অ্যাবিউজ ইন বাংলাদেশ। হ্যাঁ, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এইখানে আমি সব পড়ে পড়ে শোনাচ্ছি না, ইম্পর্টেন্ট কথাগুলো বলতেছি। এই স্ট্যাটিস্টিকে এটা জানাটা জরুরি, এই জন্যই জানা জরুরি কারণ বাংলাদেশ বাংলাদেশে টোটাল জনসংখ্যার 50% মহিলাদের সাথেই সেক্সুয়াল অ্যাবিউজের ঘটনা ঘটে। এর মানে হলো, আপনি যখন আপনার ক্লিনিকে আসা 4-5 জন, এখানে চাইল্ডেরও আছে, আমি স্লাইড গুলো দেখাচ্ছি, 5 জন চাইল্ড আপনার কাছে আসে, বাচ্চা আসে, তার কাছে ন্যূনতম একজন, ঊর্ধ্বে 2 জন বা 3 জন পর্যন্ত এই সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হয়। আর এই যে এখানে আমরা 40 জন আছি, 40 জনের মধ্যে, মানে স্ট্যাটিস্টিক অনুযায়ী আপনারা নিজেরাও চিন্তা, বলার দরকার নাই, অন্তত 50% সেক্সুয়াল অ্যাবিউজের ভিকটিম হয়েছেন বা হয়েছিল। এটা খুবই, মানে এই স্ট্যাটিস্টিক আমাদেরকে খুবই স্ট্যাগারিং, আমাদেরকে একদম চমকায় দেয়, অবিশ্বাস্য রকম ভাবে চমকায় দেয়। তো সেটা মাইনর হোক বা মেজর ফরম্যাটেই হোক না কেন, জীবনে কখনো না কখনো কারো না কারোর সাথে 50%-এর সাথে এটা ঘটেছে, এবং এটা তার চেতনা, তার সাসেপ্টিবিলিটির একটা পার্ট হয়ে গেছে। সাসেপ্টিবিলিটি তো বুঝলেন, তাই না? এই সাসেপ্টিবিলিটির একটা পার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে কই লেখা আছে, পরের স্লাইডে আছে। তো এইটা, মানে that may or may not be play a vital role in evolution of the disease, এটা আপনার মে অর মে নট, মানে রোগ আক্রমণের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেও পারে বা নাও রাখতে পারে। তবে একজন হোমিওপ্যাথ হিসাবে আপনাকে সেটা জাজ করতে হবে, হয়তোবা সেটা তার মনের মধ্যে থেকে গেছে, কখনো অ্যাবিউজড হয়েছে। তো এই জন্য কেস বোঝার ক্ষেত্রে এটা খুব জরুরি। তো অনেক মানুষ ভাবে, আমরাও ভাবি যে সেক্সুয়াল অ্যাবিউজ হয়ে গেছে, ঠিক আছে, ওটা মেন্টাল বিষয়, বাদ দিয়ে দাও, সময় কেটে গেলে ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এটার আবার ইফেক্ট কি? তো দেখেন, ভালো করে দেখেন রিসার্চাররা কি বলতেছেন। আমি যে এখানে একটু খালি বলে দিই, নারীদের উপরে এইখানে পরিসংখ্যান ব্যুরো বলেছে, সঙ্গী বা মানে পার্টনার অথবা স্বামী কর্তৃক নির্যাতন হয়েছে, দেখেন এই যে 50%, যেটা বললাম। হ্যাঁ, এটা কিন্তু একদম কারেক্ট
তারপরে পারিবারিক ও সামাজিক নির্যাতন, এটা মানুষের জন্য ফাউন্ডেশন এবং আইন ও সালিশ কেন্দ্র তথ্য মতে দেশে প্রতি বছর হাজার হাজার নারী পারিবারিক ও কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। আমরা গণপরিবহনে দেখছি, এটা অ্যাকশন এইডের একটা গবেষণায় দেখা গেছে বাংলাদেশে 84 থেকে 90 জন নারী জীবনে কোনো না কোনো গণপরিবহনে বা সর্বজনীন স্থানের জন্য বাজারে গেছেন, হুট করে দেখা যাচ্ছে আমাদের আহ, মা বোনদের নিতম্বের দেখে এরকম করে করল। এটাও কিন্তু একটা হয়রানি, এটাও কিন্তু একটা অশালীন। আবার এই যে বুলিং করে, হ্যাঁ, বডি শেমিং করে, এই জিনিসগুলো কিন্তু এই প্রভাবগুলো থাকে। আচ্ছা, তারপরে দেখেন শিশুদের ক্ষেত্রে আমরা কি দেখছি। শিশুদের ক্ষেত্রে হুয়ের হু এবং ইউনিসেফের প্রতিবেদনে কি বলতেছে, বিশ্বজুড়ে বাংলাদেশে তাদের জরিপ অনুযায়ী প্রতি 5 জন মেয়ের মধ্যে একজন, 5টা মেয়ে শিশু আপনার কাছে আসছে, তার মধ্যে একজন এই সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হচ্ছে। প্রতি 10 জন ছেলের মধ্যে একজন, ছেলেরা একটু কম হয় কিন্তু ছেলেরাও হয়, 10 জনের মধ্যে একজন। আবার আমি মাদ্রাসার 2 জন এর মধ্যে এই মাসের 2 জন পেয়েছি অ্যাবিউজ, ঠিক আছে, 2 জন। এবং 18 বছর বয়সের পূর্বে কোনো না কোনো উপায়ে যৌন নির্যাতন, শারীরিক স্পর্শ বা মানসিক হেনস্থার শিকার হয়েছে। এবার দেখেন আহ মানুষের জন্য ফাউন্ডেশন সংস্থাটা কি বলছে, বাংলাদেশে প্রতি বছর গড়ে 100 থেকে 150 শিশু সরাসরি যৌন নির্যাতনের শিকার হয়। তবে রিপোর্টের সাথে কিন্তু মিলানো যাবে না, সব তো রিপোর্ট হয় না। তারপর শিশু ফোরাম কি বলছে, বিএসএএফ এর মতে বাংলাদেশে সংঘটিত মোট যৌন অপরাধের একটি বড় অংশ বা মানে 40 থেকে 50% সংঘটিত হয় 12 বা তার কম বয়সী শিশুদের উপরে, এবং যা বেশিরভাগ ক্ষেত্রে তার পরিচিত স্বজন বা প্রতিবেশীদের দ্বারা গঠিত, মামা চাচা বা চাচাতো ভাই বোন এদের দ্বারাই সংগঠিত হয়। এরপরে দেখেন, এইটা একটু মনে রাখবেন, এসিইএস, অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এটা কিন্তু একটা মার্কার আর কি, হ্যাঁ, শৈশবের প্রতিকূল অভিজ্ঞতা। এটা কি বলতেছে, বাংলাদেশের শিশুদের একটা বিরাট অংশ নিজেদের পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিকূল অভিজ্ঞতার সম্মুখীন, ঠিক আছে। আমি বাস্তবে কিন্তু তাই দেখতেছি। দেখেন বাংলাদেশে 1 থেকে 14 বছর বয়সী 88.8% শিশু প্রতি মাসে ঘর বা পরিবারে কোনো না কোনো উপায়ে হিংসাত্মক অনুশাসন, ভায়োলেন্ট, আপনি আপনার শিশুকে শাসন করবেন কিন্তু শারীরিকভাবে প্রহার, তীব্র মানসিক আহ আমি আজকেও যে ছেলেটা পেয়েছিলাম, তার নাম হলো ছেলে, তার নাম হলো ছেলে, যেহেতু ছেলের নাম, তাকে মোসাম্মদ কি বলে তার হুজুর ডাকে, এই তুই তো মেয়ে হয়ে গেছিস, খাতুন কি বলে, খাতুন খাতুন বলে ডাকে। এটা নিয়ে সে অপমানিত বোধ করে, সবার সামনে ডাকে, এটা নিয়ে তার জ্বর। আজকেই আমি পেশেন্ট পেলাম, হ্যাঁ। তারপরে দেখেন শারীরিক শাস্তি, প্রায় 70% শিশু সরাসরি শারীরিক প্রহার বা শাস্তির মুখোমুখি হয়। মানসিক নির্যাতন, প্রায় 82% শিশু মা বাবা বা অভিভাবক কর্তৃক মানসিক নির্যাতন বা অপমানজনক আচরণ মানে ইমোশনাল বা সাইকোলজিক্যাল অ্যাগ্রেশনের শিকার হয়, ঠিক আছে। আর কি বলতেছে শিশু যৌন নির্যাতন সম্পর্কে কি বলছে এসিএস, এরা বলতেছে যে ব্র্যাক আর আইডিআরবির গবেষণালব্ধ তথ্যে কি দেখা যাচ্ছে, বাংলাদেশে 15% থেকে 20% শিশু, মেয়ে এবং ছেলে উভয়ই 18 বছরের পূর্বে কোনো না কোনো ধরনের যৌন হয়রানি, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, যৌন হয়রানি শুধুমাত্র না, সেক্সুয়াল কন্ট্রাকশনই শুধু না, টাচ, অনাকাঙ্ক্ষিত স্পর্শ, যে জায়গাগুলোতে নাই, হ্যাঁ, টাচ করা যাবে না, সেই বিষয়গুলোতে তারা শিকার হচ্ছে। তারপরে বিএসএএফ এরা কি বলতেছে, বাংলাদেশে গড়ে 1200 থেকে 1800 শিশু গুরুতর যৌন নির্যাতনের রেকর্ড করা হচ্ছে। আর গোপন থাকা হার, গবেষকদের মতে সামাজিক লজ্জা, ওই যে সোশ্যাল স্টিগমার কথা বললাম, ও ভয়ের কারণে শৈশবে নির্যাতনের 80 থেকে 90% ঘটনা কখনোই প্রকাশ পায় না এবং আইনি প্রক্রিয়া আসে না। তার মানে ওটা কিন্তু হিডেন থেকে যায়, ঠিক আছে। এরপরে দেখেন
পারিবারিক প্রতিকূলতা, অন্য উপাদানগুলোর মধ্যে পারিবারিক সহিংসতা। আমাদের দেশে বিবাহিত নারীদের 50% সহিংসতার শিকার হয়। কাদের দ্বারা সহিংসতার শিকার হয়? হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, ননদ দ্বারা আর কি। তো বাংলাদেশের প্রায় 50% শিশু শৈশবে নিজের ঘরে বাবার দ্বারা মায়ের শারীরিক বা মানসিক নির্যাতন হতে থাকে, যা শিশুর মস্তিষ্ক গঠনের মধ্যে গভীর ট্রমা তৈরি হয়ে যায়। আমাদের দেশে আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ফ্যামিলি গুলাতে এখন কমেছে বলা যাবে না, আমাদের অঞ্চলগুলোতে ছিল বহু বিবাহ। হ্যাঁ, বহু বিবাহ করো, কোনো সমস্যা নাই, ধর্মীয় ইয়ে আছে, সবই ঠিক আছে, কিন্তু যখন আপনি কি করছেন, যখন ইনসাফের ভিত্তিতে হচ্ছে না, প্রপার প্রসিডিউরে হচ্ছে না। আর আমাদের কিন্তু মহিলাদেরও, যেমন ধরেন যে ওয়েস্টার্ন কালচার গুলোতে আছে, ঠিক আছে আমার সংস্পর্শ তোমার পড়বে না, তুমি আরেক জায়গায় চলে যাও, তুমি আরো বিয়ে করো বা ইয়ে করো, সেটা মেয়েরা নিয়েছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সতীন আসবে, এটা কিন্তু মেয়েরাও পছন্দ করে না। তো এই জায়গায় কিন্তু একটা সংঘর্ষের বিষয় কিন্তু ঘটে। এটা যখন বাবা মার এই কনফ্লিক্ট, ডিসকর্ড যেটাকে বলে, ঝগড়া বিবাদ, এটা যখন সন্তান দেখে, তখন শিশুর মস্তিষ্কের মধ্যে কিন্তু গভীর ট্রমা তৈরি হয়ে যায়। এছাড়া কি হচ্ছে, বাল্য বিবাহ, ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে 50%-এর উপরের বেশি মেয়ের 18-র নিচে বা 16-র নিচে বিয়ে হয়ে যায়, এবং 15%-এর হয় 15 বছরের নিচে। তো এই মেয়ে শিশুদের জন্য শৈশব একটা বড় প্রতিকূল বা কি বলবো, মানে ট্রমাময় অভিজ্ঞতা তৈরি হয়। ঠিক আছে, আমি এই পরিসংখ্যান গুলো বুঝালাম যে কেন আমার এই লেকচারটা গুরুত্বপূর্ণ। এই পরিসংখ্যান না হলে তো আপনারা বলেন যে খালি সময় নষ্ট করতেছে। তো এই যে কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তো আমাকে খুশি করার জন্য বলেন না, এটা আপনাদের শেখার জন্য কিন্তু। হ্যাঁ, আচ্ছা, আমরা এই স্লাইডটা মনে হয় আগে চলে গেছে। আচ্ছা, এই স্লাইডটা তো এইখানে, এই স্লাইডটা একটু দেখেন, আমি একটু শোনাই। As the ACS study has shown, adverse child experience study, ACS, হ্যাঁ, child abuse neglect is the single most preventable cause of mental illness। সবাই পড়েন, এবং এটা খুব ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য সিঙ্গেল মোস্ট কমন কজেস অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। এর মানে হলো যে যেসব মানুষ ড্রাগ নিচ্ছে, নেশা করছে, যারা অ্যালকোহল খাচ্ছে, যাদের অ্যাডিকশন আছে, তাদের সাথে শৈশবে, মানে এটা স্টাডি কিন্তু আমার কথা না, এই যে এসসিএস স্টাডি এটা দেখাইছে আর কি, যারা, কারা ড্রাগ খায়, কারা ড্রাগ নেয়, কারা অ্যালকোহল খাচ্ছে, অ্যাডিকশন হচ্ছে, তাদের সাথে দেখা গেছে যে শৈশবে, তাদের ছোটবেলা অবস্থায় ভারী, খুব গভীর লেভেলের কোনো গড়বড় অবশ্যই হয়েছে। ইট ইজ নট এ লাইফস্টাইল থিং। আমি খাচ্ছি, ইয়ে করতেছি, ড্রাগ নিচ্ছে, এটা কিন্তু লাইফস্টাইলের কোনো বিষয় না। মদ, ড্রাগ বা স্মোকিং, ধূমপান করা প্রতি যে মানুষের সাসেপ্টিবিলিটি, সেটার পেছনে কোথাও না কোথাও একটা শূন্যতা ছিল, তার মনের ভিতরে একটা শূন্যতা, ভ্যাকুম ভ্যাকুম। সেই শূন্যতাটা তারা পূরণ করার চেষ্টা করছে মদ দিয়ে, সিগারেট দিয়ে, স্মোকিং করে। আমার একটা কেস আছে, আমি সুযোগ পেলে ওই মেডিসিন আলোচনা করবো, খুবই মানে ভালো কেস। এবং কেসটার একটু ছোট্ট হিস্ট্রি বলি। ছেলে মেয়ে খুবই বড়লোক ফ্যামিলি, আমাদের এখানে একটা সিল ফ্যাক্টরি মালিকের বেটা বেটি। তো ছেলের বউ মেয়ের হাজবেন্ডের সাথে পালায়ে চলে গেছে, এরও বাচ্চা আছে, ওরও বাচ্চা আছে, পালিয়ে চলে গেছে, টাকা পয়সা নিয়ে নাই, দেশের বাইরে। হ্যাঁ, মেয়ে তো কাবার করে নিতে পারছে, কিন্তু ছেলে আর কাবার করতে পারেনি। সে সব সময় ড্রাঙ্ক থাকে, সে সব সময় মানে একদম মানে সেই ড্রাগ লেভেলে। আমি বলে ইয়েতে পাঠালাম, এই আপনার মাদক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে, কিন্তু যাক, বাবা মার ভালোবাসার কারণে আর রাখতে পারলো না। এখন আমার দেখলে খুব খারাপ লাগে। তো ওই যে ভ্যাকুয়াম, ওই ভ্যাকুয়াম তাকে মদের দিকে নিয়ে গেছে, সিগারেটের দিকে নিয়ে গেছে। তো ইট ইজ দ্য সিঙ্গেল মোস্ট কমন কজ, মানে ওয়ান অফ দ্য ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ, এটা একটা কমন ইয়া। আর এটার মৃত্যুর প্রধান কারণ হলো, কেন ঝুঁকির দিকে চলে যায়, কারণ তাদের ডায়াবেটিস,
হার্ট ডিজিজ, ক্যান্সার, স্ট্রোক এবং শেষ পর্যায়ে সুইসাইড করে ফেলে। এটা একটা কন্ট্রিবিউটার, এগুলা একটা পর্যায়ে তাকে ওইদিকে নিয়ে যায়। মানে তাতে কোথাও না কোথাও অ্যাবিউজ তার সাথে ইনভলভ ছিল। এগুলো এক একটা কন্ট্রিবিউটার তার এই যে হার্ট ডিজিজ তৈরি করতেছে, ডায়াবেটিস তৈরি করতেছে, ক্যান্সার করছে, স্ট্রোক হচ্ছে। তো এত কিছু বলার উদ্দেশ্য একটাই ভাই, আপনারা খুব ভালো করে শুনেন। বাচ্চা লালন পালন আল্লাহ দিয়ে দিতে, আল্লাহর মাল আল্লাহ তৈরি করবে, এগুলো কোনো কথা না। বাচ্চা লালন পালন করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে একজন ফাদার হিসাবে, আমি একজন আপনাদের কলিগ হিসাবে, আপনাদের মেন্টর হিসাবে, আপনাদের স্যার হিসাবে আমি আপনাদের যেটা বলতেছি, আপনারা এই কেস দেখতে পাবেন। আমি আপনাদের বাচ্চাদের মানে আপনি দেখবেন দেখার পরে আপনারা দেখবেন যে আপনাদের বাচ্চাদের প্রতি অনেক বিষয়ে কথা বলা বন্ধ করেছে। মেন্টাল এন্ড ইমোশনাল হলোকেস্ট ইস লাইফটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এখন কি হয়, যখন এই অ্যাবিউজ আমাদের সাথে ঘটে তখন আমাদের মনে, আমাদের চেতনায়, আমাদের কনসাসনেসে এর ইফেক্টটা কি হয়? এর ইফেক্টটা হয়ে যায় হচ্ছে ডিসকানেক্টেড। ইউ বিকাম সেলফ এস্ট্রেঞ্জড। মানে আপনি নিজে থেকে নিজে আলাদা হয়ে যাচ্ছেন। আমরা সেলফ এস্ট্রেঞ্জ, আমাদের রূপদিক আছে না, সেলফ এস্ট্রেঞ্জ ফ্রম ফ্যামিলি। নিজে থেকে নিজে আলাদা হয়ে যাচ্ছি, নিজের প্রতি খেয়াল থাকে না, নিজের সত্তা থেকেই যেন নিজে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। নিজের থেকে নিজে বিচ্ছিন্ন হওয়া, এটা একটা গভীর মেটাফরিক মিনিং আছে, খুব গভীর মানে আছে। আমার মনে হয় আপনারা অনেকেই বুঝতে পারছেন নিজের থেকে নিজে আলাদা হয়ে যাওয়া জিনিসটা কি। আপনার যে নর্মাল ইমোশন থাকে, আপনার যে এনভায়রনমেন্টের সাথে যে কানেকশন থাকে, তার উপরে ইফেক্ট চলে আসে। আপনি সেলফ রিপ্রোচের মধ্যে চলে যান, আপনি গিল্টে থাকেন, ইউ ফিল এ সেন্স অফ পাওয়ারলেস। আপনার ক্ষমতা নাই, এরকম আপনার ক্ষমতাহীনতার একটা অনুভূতি আপনার মধ্যে কাজ করে। সুতরাং চিন্তা করেন একটা বাচ্চার কথা যাকে অ্যাবিউজ করা হয়েছে এবং যার চারপাশের এনভায়রনমেন্টে কেউ তার কথা শুনছে না, হি ইজ এ পাওয়ারলেস। বাচ্চার ইয়ে কি হবে, হি অর সি? আপনি আপনার বাচ্চার কথা শুনছেন না, তার মা, তার দাদি, তার অন্যরা কথা শুনতেছে না, তখন ধীরে ধীরে তার মধ্যে কি আসবে, হি ইজ পাওয়ারলেস। কেউ আমার কথা শুনছে না, তখন তার মনে হবে হয়তো আমারই ভুল, এ বিষয়ে হয়তো কথা বলা, কেউ একটা ব্যাড টাচ করলো, তার মামাতো ভাই এসে তাকে ব্যাড টাচ করলো, আপনাকে বললো তুমি ভাবছো বেশি, আপনি শুনলেন না, আপনার মিসেস শুনলো না, তখন তার মধ্যে কিন্তু এই ফিলিংসটা তৈরি হবে। হি ফিলস ভালনারেবল এন্ড লিড টু রিভিক্টিমাইজ। হ্যাঁ, তার সাথে বারবার এটা হতে থাকতেছে, তারপরে সে আর বলতে পারবে না, সে হাইপার ভিজিলেন্স হয়ে যাবে। তার সব সময় মনে হবে আরে এখন কি আসছে, আরে এটা এখন এরকম হয়ে গেল, তেমন হয়ে যাবে না তো, আবার কিছু হয়ে যাবে না তো, আবার আমার সাথে এরকম হবে না তো। 24 ঘন্টা তার মাথার মধ্যে চলতে থাকবে। অফকোর্স ঘুম আসবে না, তার বিহেভিয়ারাল প্রবলেম হতেই থাকবে। এরকম যদি সেক্সুয়াল অ্যাবিউজ বা টাচিং অ্যাবিউজ বা বিহেভিয়ারাল অ্যাবিউজ যদি হয়, এই দেখবেন যে এরকম হতে থাকে। তো আরেকটা সাইকোলজিক্যাল ওয়ার্ড আছে, ডিপার্সোনালাইজেশন। ডিপার্সোনালাইজেশন, এই ওয়ার্ডটা ভালো করে মনে করে রাখেন। ডিপার্সোনালাইজেশন, দেখেন এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, ডিপার্সোনালাইজেশন। আমি এই লেখাগুলো আমি বাংলায় অনুবাদ করে আপনাদের শোনাচ্ছি। ডিপার্সোনালাইজেশন এটা একটা মনস্তাত্ত্বিক অবস্থা, যেখানে একজন ব্যক্তি নিজের শরীর, মন বা অস্তিত্ব থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা মনে করে। বুঝতে পারছেন? পসিবল মেডিকেল কন্ডিশন ডিউ টু সেক্সুয়াল অ্যাবিউজ। সেক্সুয়াল অ্যাবিউজের পরে কি কি ইয়ে হতে পারে? সেক্সুয়াল ডিফাংশনাইজেশন, সেলফ মিউটিলেশন, কাটাকাটি, বেড উইটিং, বিছানায় হিসু করা। তাহলে দেখছেন বেড উইটিং কত সুন্দর ওষুধ দিয়ে দেন বাচ্চা, কিন্তু ওর ভিতরে কত গভীর জিনিস থাকতে পারে। আইবিএস প্রবলেম, সবসময় আমি আপনাদেরকে বলি যাদের আইবিএস প্রবলেম আছে তাদের রিলেশনশিপের প্রবলেম আছে।
টেম্পার, টার্বারেন্স, উইথড্রল, ল্যাক অফ কনসেন্ট্রেশন, হ্যাঁ, অ্যাট স্কুলে যে মনোযোগ থাকবে না, এক্সামে ফেল করবে, সেক্সুয়াল এক্সপ্লোরেশন, অ্যাবিউজ অফ আদার চিলড্রেন, হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হবে, এইরকম এসটিডি হবে, আমি আবার আলোচনা করতেছি। এই টাইপের নানান ধরনের প্রবলেম গুলা তখন দেখা যাবে। তো স্ট্যাটিক্স বলে, মানে পরিসংখ্যান বলে, এই মানুষগুলা মানে যাদের সাথে এরকম অ্যাবিউজ হয়েছে, এই মানুষগুলা মানে এই বাচ্চাগুলা পরবর্তীতে অন্য বাচ্চাদের সাথে কপি পেস্ট করা শুরু করবে। সেও যেরকম হওয়ার সিনেমাতে দেখা যায়, সেও যেরকম হয়েছিল পরবর্তীতে সেও ওরকম করা শুরু করবে। রেড ফ্ল্যাগ অ্যাবাউট দ্য চিলড্রেন ওয়ার্নিং সিমটম, যেগুলো খুব রেড ফ্ল্যাগ, লাল দাগের জিনিস, হ্যাঁ, রিকারেন্ট ইউটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, এসটিআই, সাইন অফ ট্রমা, মানে যৌনাঙ্গের আঘাত বা শারীরিক ক্ষতের লক্ষণ থাকবে নির্দিষ্ট কারণ ছাড়াই, আনএক্সপ্লেনেশন ব্লিডিং বলে, নির্দিষ্ট কারণ ছাড়াই রক্তপাত, কালশিটে পড়া, বিছানার চাদর বা তার যে আন্ডারগার্মেন্টস, অন্তর্বাস বা অন্য কোনো পোশাকে রক্তের দাগ, এগুলা থাকবে। হ্যাঁ, এগুলা রেড রেড ফ্ল্যাগ সিমটম আর কি, সাইন। এরপরে বিহেভিয়ারাল সাইন কিছু থাকে। বিহেভিয়ারাল সাইন কি কি আমরা একটু আলোচনা করে নিই, বুঝি। এক্সেসিভ টক অ্যাবাউট অর নলেজ অফ সেক্সুয়াল টপিকস, বাচ্চারা কি করবে বয়সের তুলনায়, তার যে বয়স মানে পিকোসিটি অফ চিলড্রেন আমরা যেটা বলি, বয়সের তুলনায় যৌন বিষয়ে অতিরিক্ত কথা বলছে, এমন সব বিষয়ে জেনে বসে আছে যা ওই বয়সে বিষয়ে জানার দরকার। ছোট ছোট বাচ্চারা, আপনি খুব মজা পাবেন তার কথা শুনে, কিন্তু সে এরকম বড় বড় হাজবেন্ড ওয়াইফের ফিজিক্যাল রিলেশনশিপের কথা বলতেছে। যে বয়সে বাচ্চার কার্টুন দেখবে, মোবাইল নিয়ে বসে থাকবে বা খেলাধুলায় থাকার কথা, সে বয়সে প্রাপ্তবয়স্কদের মতন শব্দ, যৌন বিষয়ে কৌতূহল, এগুলা কিন্তু বড় রেড ফ্ল্যাগ, এটা মাথায় রাখবেন। তারপর কি 2 নাম্বার, কিপিং সিক্রেট, নট টকিং অ্যাজ মাচ অ্যাজ ইউজুয়াল, বা আবার কিছু বাচ্চা আছে নিজেদের মধ্যে কিছুটা গোপন রাখার চেষ্টা করে, স্বাভাবিকের চেয়ে হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে। যে বাচ্চাটা আগে সবসময় ঘর মাথায় রাখতো, হঠাৎ করে কথা বলা কমিয়ে দেয়। নিউটনের, আমি এরকম কেস পেয়েছি, কেমন যেন একটা চাপা ভয়, তখন বুঝতে হবে যে সে এইরকম কোনো মানসিক চাপে আছে। 3 নাম্বারটা কি, নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে একদমই থাকতে রাজি হবে না, চাচাতো ভাই, মামাতো ভাই, অমুক তমুক, এরকম, সেটা যে কোনো আত্মীয় হতে পারে, পরিচিত কেউ হতে পারে, প্রতিবেশী হতে পারে, ওর সাথে আসলেই ভয়। আমি একটা সিনেমাতে দেখেছিলাম এরকম, সে আসলে তার ইয়ে হয়ে যায়। আবার অন্যদিকে সে তার বাবা মা মানে মূল অভিভাবক ছেড়ে এক মুহূর্তে দূরে কোথাও যেতে চাইবে না। বিশেষ করে এই আচরণটা যদি আগে না থাকে, হঠাৎ করে যদি শুরু হয়, তবে এটা আপনাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। 4 নাম্বারটা কি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে হচ্ছে রিগ্রেসিভ বিহেভিয়র। রিগ্রেসিভ বিহেভিয়র বা আচরণগত পশ্চাৎগতি, অর্থাৎ শিশু যে অভ্যাসগুলো আগে ছেড়ে দিয়েছিল, মানসিক ভাবে আঘাত পাওয়ার পেয়ে সে পেছনে আগে যেরকম আচরণ করতো, সে আচরণগুলো হঠাৎ করে শুরু করছে। আগে বিছানায় পেশাব করতো, ওটা ভালো হয়ে গেছিল, আবার হঠাৎ করে শুরু হয়ে গেল, বুড়ো আঙ্গুল চুষা শুরু করলো, এই টাইপের বিষয়গুলা। হ্যাঁ, তখন ওটাকে আপনাকে থিঙ্ক করতে হবে। আমি পয়েন্ট গুলো বলছি, এগুলা নোট করে রাখবেন, মাথায় রাখবেন। 5 নাম্বার কি, বাচ্চাটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত বাধ্য এবং আনুগত্য করছে। কেউ যা তাকে বলছে, কোনো প্রশ্ন ছাড়া, একদম কোনো কিন্তু ছাড়াই সে করে নিচ্ছে। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হয় সো নাইস, খুবই ভালো বাচ্চা, কিন্তু অতিরিক্ত, অতি ভালো না, অতিরিক্ত এটা কিন্তু ভীতিজনক। বাধ্যগত স্বভাব আসলে তার মানসিক চাপ এবং নিজের উপরে নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ। 6 নাম্বার কি, সেক্সুয়াল বিহেভিয়ার ইজ নট ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো বাচ্চাটি তার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোন যৌনমূলক আচরণ ভঙ্গি প্রদর্শন করছে। হতে পারে অন্য বাচ্চার সাথে খেলায়, কিংবা কোনো, আমি আপনাদেরকে ভিডিও দেখাবো, এরকম একটা কেস আছে, কোনো পুতুল নিয়ে খেলার সময় সে ইঙ্গিত করছে, এমন কিছু প্রত্যক্ষ করছে যেটা ওই বয়সে বোঝার
কথা না, এমন ভাবে সেক্সুয়াল কিছু তো জেস্টার দ্বারা বোঝায়, আপিলের যে বিষয়গুলো সেটা সে করতেছে। 7 নাম্বারটা কি দেখেন, বাচ্চা নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নিচ্ছে এবং অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় একা একা কাটানোর চেষ্টা করছে। সামাজিক মেলামেশা বা খেলাধুলা ছেড়ে নিজের ঘর বা কোনো এক কোণে পড়ে থাকে, ন্যাকটানির মতো না পড়ে থেকে যাচ্ছে, তাই না? এরকম প্রবণতা তৈরি হচ্ছে। ইমোশনাল নামনেস ট্রমার লক্ষণ এটা কিন্তু, হ্যাঁ। 4 নাম্বার হচ্ছে ট্রাই টু অ্যাভয়েড রিমুভিং ক্লোথ অর চেঞ্জ, হ্যাঁ। জামা কাপড় বদলানো কিংবা গোসল করার সময় সে জামা কাপড় খুলতেই চায় না, মায়ের সামনে খুলবে না, একদম মারপিটও করতে চায় না, সেটা এড়াই যাচ্ছে। এর দুইটা কারণ হতে পারে, তার শরীরে আঘাত বা কালশিটের দাগ গোপন করার জন্য, অথবা নিজের শরীর প্রকাশের ব্যাপারে তার তীব্র ভয় বা অস্বস্তি কাজ করছে, সেখান থেকে হতে পারে। ঠিক আছে, এরপরে স্লাইডটাতে আমরা যাই। ইমোশনাল সাইন। ইমোশনাল সাইন কি দেখেন, আমরা আজকে শিশু বা কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক ট্রমার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইমোশনাল আবেগীয় লক্ষণ, ইমোশনাল সাইন নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। ট্রমা বা নির্যাতনের শিকার হলে তার মনের ভিতরে যে অস্থিরতা বা কষ্ট কিভাবে তাদের অনুভূতি, মেজাজ এবং শারীরিক লক্ষণে প্রকাশ পায় সেটা বলার চেষ্টা করতেছি। এই স্লাইডটা দেখেন, সেলফ হার্মিং বিহেভিয়ার, মিউটিলিটিং, খুব ভালো করে বুঝেন, এগুলা না বুঝলে কেউ বুঝতে পারবেন না। মিউটিলিটিংটা কি, নিজেই নিজেকে আঘাত করতেছে। আমরা দেখি না বাচ্চা ধাম করে যে মাথায় আঘাত দিয়ে দিচ্ছে। শিশু বা কিশোররা যখন মনের ভিতরে জমে থাকা তীব্র কষ্ট বা ট্রমা সহ্য করতে পারে না, তখন নিজের শরীরে ধারালো ব্লেড বা কিছু দিয়ে কেটে ফেলে, নিজের শরীরে আগুন লাগায় দেয়, পুড়ায় ফেলে, নিজেকে আঘাত করে। হ্যাঁ, এগুলা মরণঘাতী আচরণ। তারপর 2 নাম্বার কি বলছে, প্রিকশাস সেক্সুয়াল বিহেভিয়ার, প্রমিকিউটি, প্রস্টিটিউশন লাইক বিহেভিয়ার। প্রমিসকিউটি, প্রস্টিটিউশন লাইক বিহেভিয়ার। প্রিকুশাস মানে হলো প্রিকুইসিটি থেকে আসছে, তাই না? মানে বয়সের তুলনায় অকালপক্কতা, অতিরিক্ত পক্কতা। ট্রমার কারণে শিশুটি তার বয়সের আগে প্রাপ্তবয়স্কর মতন যৌন আচরণ দেখাতে পারে। একের অধিক সঙ্গ বদলানো, হ্যাঁ, প্রমিসিপিটি আর কি যেটাকে বলে, এবং প্রতিদানের বিনিময়ে, টাকার বিনিময়ে সে শরীর বিলিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা ইয়ে করছে, টাকা নিয়ে ইয়ে করতেছে, খাওয়ারের জন্য কেক কিনে দাও তাহলে তোমার সাথে আমি সেক্সুয়াল কন্টাক্টে যাব, এইরকম ঝুঁকিপূর্ণ আচরণের সাথে জড়াই যেতে পারে। তো যদি একটা বাচ্চা 15 বছর, 13 বছর বা 10 বছর এমন কোন পোশাক পরতে যায় যেটা হলো সিডিউসিং, সিডিউস মানে কি, সিডিউসিং মানে হচ্ছে উত্তেজক, কিছু থাকে না উত্তেজক টাইপের, অন্তর্বাসনের টেপ দেখা যাচ্ছে, ফিতা দেখা যাচ্ছে, পাতলা কাপড় পরছে গলাটা এই পর্যন্ত, সেখানে তার অন্তর্বাসনের ব্ল্যাক কালার ইয়ে পরে আসছে, এই যে এই টাইপের সিডিউসিং। আপনি আপনি দেখেন আমাদের চেম্বারে অনেকে আসে, আমরা খুব সুন্দর করে অনেকগুলো রুব্রিক্স নিয়ে নিই, আমি এগুলো শেখাবো আর কি, কি কি রুব্রিক্স নিয়ে নিই। তা আপনার হয়তো সেটা দেখে মনে, ও মাই গড, এই বাচ্চা এই বয়সে এরকম এটা কি করছে। কিছুদিন আগে আমরা একটা ভাইরাল হলেন, একটা মেয়ে ইংরেজিতে ফটো ফটো করতেছে, তার আহ ব্রায়ের ইয়েটা এখানে একটা ফিতার মতন ইয়ে করে রাখি, ছোট বাচ্চা, হার্ডলি বয়স 12-13, তো তার সাথে কিছু একটা রং হচ্ছে। আমরা মনে করছি যে তার সোসাইটিটা এরকম, মা বাবা শেখায়নি, কিন্তু ডেফিনেটলি কিছু একটা, এটা একটা কোশ্চেন। আপনি এইরকম দেখে সাথে সাথে তার মাকে জিজ্ঞাসা করেন যে কোনো কিছু উল্টাপাল্টা হয়েছে নাকি, গড়বড় কিছু হয়নি তো। তার মাকে জিজ্ঞাসা করেন, মা হয়তো আপনাকে খুব 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 মানে অসত্য, অপ্রিয় কথা সহজে তো বলতে চাইবে না, কিন্তু তারপর আপনি একটু টেকনিক্যালি কায়দা করে প্রশ্ন করলে ওই বিষয়টাকে রিভিল করে ফেলবে, বলে ফেলবে। 3 নাম্বার সুইসাইড, আত্মহত্যার চেষ্টা করে। ট্রমার চরম পর্যায়ে ভুক্তভোগী নিজেকে একদম পুরোপুরি নিঃশেষ করে, কখন করে, যখন একদম অসহায় মনে করে, তখন জীবনের শেষ করে দেওয়ার পথটা বেছে নেয় এবং আত্মহত্যা করার হুমকি দেয়। তো চেঞ্জিং ইন ইটিং হ্যাবিট, হঠাৎ করে খাদ্য অভ্যাসের পরিবর্তন হয়।
ট্রমা শিশু খিদের একদম কমে যেতে পারে, খাওয়া বন্ধ করে দেয় বা অতিরিক্ত মাত্রায় খাওয়া শুরু করে দেয়, দুটা যে কোনো হতে পারে। 5 নাম্বার কি, মেজাজ ও ব্যক্তিত্ব হঠাৎ করে বড় ধরনের পরিবর্তন হয়, অতিরিক্ত আক্রমণাত্মক অ্যাগ্রাসন তৈরি হয়ে যায়, হিংস্রাত্মক হয়ে যায়। যে শিশুটা খুবই শান্ত ছিল হঠাৎ করে তীব্র রাগ দেখে ভাঙচুর শুরু করে দিতে পারে। হ্যাঁ, তারপরে 6 নাম্বারটা কি, আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস কমে যাওয়া। ভুক্তভোগী শিশু নিজেকে অপরাধী, অপবিত্র, মূল্যহীন ভাবতে শুরু করে। তার ভিতরে স্বাভাবিক আত্মবিশ্বাস একদম পুরোপুরি ভেঙে যায়। 7 নাম্বার, অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা বা সবকিছু চরম ভাবে ভয় পাওয়া, এক্সেসিভ ওয়ারি বলতেছে, চরম ভাবে ভয় পায়। শিশু সারাক্ষণ এক ধরনের আতঙ্কের মধ্যে থাকে, আতঙ্কগ্রস্ত ফেসে ফুটে ওঠে। 8 নাম্বার, শারীরিক কোনো স্পষ্ট কারণ বা রোগ ছাড়া হঠাৎ পেট ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, বুক ধড়ফড় করার মতো মনোদৈহিক মানে সাইকোসোমাটিক সমস্যা দেখা যায়। মানসিক কষ্টই শারীরিক ব্যথায় আত্মপ্রকাশ করে। 9 নাম্বার, পড়াশোনা, দৈনন্দিন খেলাধুলা, বন্ধুদের সাথে মেলামেশার আগ্রহ হারিয়ে ফেলা। শিশু তার পছন্দের জিনিসগুলো থেকে নিজেকে গুটায় নেয়। নাইটমেয়ার, রাতের মধ্যে ভয় দুঃস্বপ্ন দেখে আটকে উঠে, চিৎকার দিয়ে উঠে, কেঁদে উঠে, এইরকম মানসিক ট্রমা তৈরি হয়ে ওঠে। আপনারা একটু করে পড়তে থাকেন। হ্যাঁ, তো সেক্সুয়াল অ্যাবিউজের সবচেয়ে বড় প্রবলেম হলো কাউকে যে অ্যাবিউজ হয় সে কাউকে কিছু বলতে চায় না। কেন বলতে চায় না? হোয়াই ডু দে নট ওয়ান্ট টু ডিসক্লোজ? কারণ ওই যে বললাম, স্টিগমা, যে সোশ্যাল স্টিগমা, স্টিগমাইটাইজেশন, সামাজিক কলঙ্কের ভয়, আমার প্রতিবেশী কি করবে, তারা কি বলবে, আমার পিতামাতাও চিন্তা করে আমার মেয়ের উপরে, আমার ছেলের উপরে কলঙ্কের দাগ লেগে গেল, এটা তো আমার ফ্যামিলির মান সম্মান চলে গেল। আমাদের সমাজ ব্যবস্থাটা এরকমই হয়ে গেছে, ওয়েস্টার্ন কালচার গুলোতে এরকম কিন্তু না। তো এটার সাথে মানে যে ভিকটিম সে তো লুকায়, সাথে সাথে তার প্যারেন্টসও জিনিসগুলোকে লুকায়। হাউ ডাজ দ্য পেশেন্ট জেনারেলি হ্যান্ডেল দ্য ইস্যু? তো পেশেন্ট লুকায়, প্যারেন্টসও লুকায়। তো একজন প্রফেসর খুব চমৎকার একটা কথা বলেছেন। হ্যাঁ, এই যে ডক্টর সরকার, আমি এইটাই আপনাদেরকে খালি একটু বলি, যে এটা শেষ করে ফেলবো। মানে এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। ভার্চু অ্যান্ড অনার আর ইন্টারনাল স্টেট, ভার্জিন ইজ আ চয়েস অ্যান্ড দ্য ভ্যাজাইনা ইজ অ্যান অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড থ্রি অফ দেম শুড নট বি কনফিউজড। এটা বারবার পড়েন, নোট করে রাখেন, পরে বুঝারও চেষ্টা করেন। হ্যাঁ, আপনারা এটা খুব এক্সক্লুসিভ জিনিস, আমি অনেক খেটে খুঁটে আপনার জন্য বানাইছি। তিনি কত চমৎকার ভাবে বলেছেন। হ্যাঁ, এটা ইন্টেলেকচুয়ালি ডিফাইন করা যায়। কেন তার উপরে কেন তার উপরে কলঙ্কের দাগ লাগাচ্ছেন, কেন তাকে দোষারোপ করছেন? আপনি তাকে যত দোষ দিচ্ছেন আপনি তো তাকে আরো রিভিক্টিমাইজ বানাচ্ছেন। একে তো ভিকটিম, আপনি তাকে আবার ভিক্টিমাইজ করতেছেন। তোর ভুল হয়েছে, তোর সাথে ভুল হয়েছে, আমরা কি বলি, তুই ভুল করেছিস, নিশ্চয় তোরই ভুল, তোরই অপরাধ। আরে বাবা, সে তো কিছু করেনি, অন্যজন করেছে। তো প্রথমে আপনার কনসার্ন দিয়ে ওয়ান্স এগেন আমি ওই ইয়েতে আসছি, পরিবার সমাজ আমাদেরকে যা শিখিয়েছে, আমাদের চশমা যেটা পড়িয়েছে, হ্যাঁ, স্টিগমাইজেশন যেটা, সেখানটা আমাদের বাড়াতে হবে। ওই দৃষ্টি দিয়ে কিন্তু আমরা দেখি, এটা দেখা ঠিক না। বাচ্চা তো আমার, নিজের বাচ্চার সাথে এমন কিছু হলে আমরা লুকানোর চেষ্টা করি, নো এটা করা যাবে না, এটা করা উচিত না, উই নিড টু টক অ্যাবাউট দিস, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। তো এর পিছনে কিছু রিজন থাকতে পারে। অপরাধী বা যারা অফেন্ডার, সেটা তাদের হয়তো হুমকি থাকতে পারে, বাচ্চা লজ্জিত হচ্ছে, অপরাধ বোধ ফিল করছে, গিলটি বোধ করছে, এইসব রিজন থাকতে পারে। তো সে কনফিউজ, তার যে সিচুয়েশন এটা নিয়ে সে এম্বারেসড। বাচ্চার মনে হয় যে আমি কার সাথে শেয়ার করব, কাকে বলবো, আমার সাথে তো একটা ভুল জিনিস হয়ে গেল, এটা মানুষ জানলে তো হাসবে। এগুলোতে কিন্তু রুব্রিক্স তৈরি হয়, এগুলো এই কারণে জানতে হয়। ডাইরেক্ট রুব্রিক্স আছে, আমি শেখাবো আপনাদেরকে, আপনারা নিতে পারবেন।
আপনারা একদম সরাসরি নিতে পারবেন। আপনারা যা দেখতে পাচ্ছেন সেটাই হোয়াই হয়ে যাবে। হোয়াই খুব ইম্পর্টেন্ট বলতেছি। হোয়াই না হলে সবচেয়ে স্ট্রং ইমোশন, হ্যাঁ, কন্টাক্ট উইথ দ্য কেস আপনি পেয়ে যাবেন। আপনি ডাইরেক্ট রুগী বানাবেন। আমাদের হোমিওপ্যাথি ছাড়া আমাদের এগুলা জানতে হবে, কনভার্ট করাটা শিখতে হবে। হ্যাঁ, তো এই যে অস্বীকৃতি করা, ডিনাইল, ডিনাই দা ডিনাইল, কত সুন্দর ইংরেজি, ডিনাইল দা ডিনাইল, আজ ডন্ট অ্যাকিউজ অ্যাকনলেজ, অস্বীকৃতিকে জয় করুন, অভিযুক্ত করেন না, প্রশ্ন না করে প্রশ্ন করুন, শিশুর অনুভূতিকে স্বীকৃতি দিন, ওটাকে মূল্যায়ন করুন। মূল সমস্যাটা জড়িয়ে আছে শিশু আর প্রাপ্তবয়স্কদের মধ্যেকার সম্পর্কের ধরনের সাথে। দুর্ভাগ্যজনকভাবে সত্য, দুর্ভাগ্যজনক বশত হলো সত্য যে আমাদের সমাজে এই সম্পর্কটা গড়ে উঠে আদেশ, আমরা শুধু অর্ডার করি, কন্ট্রোল করার চেষ্টা করি, কমান্ড, যে লেখা আছে কমান্ড, এক্সপেকটেশন, অনেক প্রত্যাশা থাকে, শাসন এবং অন্ধ অনুগত্য, আমরা যেটা বলবো যে অন্ধের মতন অনুগত্যের উপরে ভিত্তি করে, যে ভাইস ভার্সা কমিউনিকেশন, দ্বিমুখী কথোপকথন। আপনার বাচ্চারও তো আপনার বলার আছে, আপনি তার কথা শুনছেন না, যে দ্বিমুখী যে সহজ কথোপকথনের উপরে আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে শেখায়নি। আর সম্পর্কটা যদি কেবলমাত্র আনুগত্যের উপর নির্ভরশীল হয়, তবে শিশুর বক্তব্য শতভাগ সত্য এবং যৌক্তিক হওয়া সত্ত্বেও সে আত্মপক্ষ সমর্থন না করে নথি স্বীকার করতে বাধ্য হয়। ডিনাই দ্য ডিনাই, জিজ্ঞাসা করেন শিশুকে, হ্যাঁ, অ্যাকিউজ করবেন না, অভিযোগ করবেন না, অ্যাকনলেজ করেন, হ্যাঁ তোর সাথে এটা ঘটছে, এটার সমাধান আছে, অ্যাকসেপ্ট দ্য বিগিনিং অফ দ্য কিউর। হ্যাঁ, তো আমাদের লালন পালনে কি হয়, আমরা বাচ্চাদেরকে প্রায় কমান্ড করে, এটা করি, এটা করো, এটা করা যাবে না, ওটা করো না, এই জামা পরো, ওইরকম করা যাবে না, এটাই তোমাকে করতে হবে। 10 বছরের বাচ্চা, এখনই তোমাকে সায়েন্স নিতে হবে, এটা পড়তে হবে, 5টা প্রাইভেট পড়তে হবে। আরে অনেক জায়গায় 8-10 বছরের বাচ্চারা বাবা মার কাছ থেকে দেখা যাচ্ছে যে এইরকম শোনা শুরু করে দিচ্ছে। বাবা মার এক্সপেকটেশন শুরু হয়ে যায়, ক্লাস 8-এর বাচ্চা এর মোটা সোটা হতে হবে, খাইতে হবে, ফার্স্ট হতে হবে। তো পড়াশোনা শুরু করা উচিত, কিন্তু তার মতন করে, তাই না? তো আমরা এগুলো ফলো করি না। আমরা তার উপরে একদম ছোট বাচ্চা অ্যালফাবেটই শিখেনি, তার উপরে নাম্বার শিখেনি, সংখ্যায় শিখেনি, তাকে গুণ ভাগ যোগ বিয়োগ সরল এগুলো চাপাই দিচ্ছি। বয়স তার 8, আপনি এক্সপেক্ট করতেছেন আর সে পারতেছে না, তো আপনি কি করছেন? বাচ্চাকে সবসময় কন্ট্রোল করতেছেন, সবসময় ডান বাম করে লাঠি নিয়ে ইয়ে করতেছেন। দিস ইজ নট, এটা কিন্তু অ্যাবিউজের মধ্যে পড়ে। হ্যাঁ, তো একজন ফ্রেন্ড হিসাবে এরকম করলে বাচ্চা ফ্রেন্ড হিসাবে তার জিনিসগুলো আপনার সাথে শেয়ার করবে না, কারণ তার মধ্যে ডিসঅবিডিয়েন্স এর যে বীজ বপন করে দেওয়া আছে, যে বড়দের কথা শুনতে হবে, এই নর্মস গুলো হ্যাঁ মানতে হবে, প্রত্যেকটা জিনিসটা একটা লিমিট আছে। তো এই রেড লাইন, ফ্ল্যাগ অফ সেক্সুয়াল অ্যাবিউজ, এই বিষয়গুলো হলো। হ্যাঁ, এরপরে নেক্সট স্লাইডটাতে চলে যায়। ও চলে আসছে। হ্যাঁ, হোয়াই ডাজ ওয়ান হার্ম হিমসেলফ এন্ড মিউটিলেট, কেন একজন নিজেকে ঘষা করে কাটে, তাই না? এখানে দেখেন, ভয়ে জড়সড় হয়ে না, ঠিক আছে? যে পিটার এ লেভিন, ইনি একটা খুব সুন্দর বলেছে যে ভয়ে জড়সড় হয়ে যাওয়া, ভয়ে জমে যাওয়া অথবা ঢলে পড়ে অবশ হয়ে যাওয়া, তীব্র ভয় ও মানসিক ট্রমার কারণে শরীরের ভিতরে বাস্তব ও শারীরিক অনুভূতি গুলোকে নিখুঁত ভাবে প্রকাশ করে। এটা ইংরেজিতে পড়লে সবচেয়ে ভালো হয়। বিং স্ক্যাটার্ড, স্টিফ অর ফ্রজেন ইন ফেয়ার, একদম ভয়ে জমে যাওয়া, ভয় ইয়ে হয়ে যায় না, জমে যায়। হ্যাঁ, আর কলাপস এন্ড গোয়িং নাম, নাম হয়ে যাওয়া, অবশ হয়ে যাওয়া, ঠিক আছে, এরকম হয়ে যায়। তো আমরা এটা বুঝতেছি। তো এর মধ্যে মূলত গভীর মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি যেটা, এবং নিজের অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিরুদ্ধে লড়াইয়ের একটা নৈতিক নেতিবাচক কৌশল
একটা মেকানিজম থাকে, তার ভেতরে এতই অনুভূতিহীন এবং নাম হয়ে পড়ে যে সে তখন নিজেকে নিজে আঘাত করে। তার অন্তরে ভেতরে যে ব্যথা সেটা নিজে থেকে অনুভব করতে পারে না, সে বাইরে ইয়ে করতেছে, সেটার অন্তরে যে হচ্ছে না, এবং এটা করেও সে এক ধরনের স্বস্তি পায়। এছাড়া এই যে নিজের ক্ষতি করা, হ্যাঁ, ক্ষয়কারী অপরাধ, করসিভ গিল্ট দেখেন এখানে লেখা আছে, এবং তীব্র আত্মধিক্কার, সেলফ রিপ্রোচ, নিজেকে শাস্তি দিতে বাধ্য করে। তারা মূলত নিজেদের কষ্ট প্রকাশ করতে চায়, চারপাশের মানুষের মনোযোগ আকর্ষণ করতে চায়, মনের ভিতরে যন্ত্রণা ব্যক্ত করতেই এই শারীরিক এবং আঘাতের পথ বেছে নিতে হয়, পথ তারা বেছে নেয়। আরেকটা ইম্পর্টেন্ট আসপেক্ট হলো, অনেক সেক্সুয়াল অ্যাবিউজ কেসে সেলফ মিউটিলেশন, মানে যে নিজের নিজের শরীরে কাটা বা ক্ষতি করা, তার এটা তারা এটা কেন করে, এটা একটু ভাবেন। কেন একজন মানুষ নিজে নিজেকে আঘাত করে বা নিজেকে কাটতে চায়? এটা 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 কিন্তু ইটস নট ফার ফ্রম সুইসাইড। সুইসাইডের থেকে যে খুব দূরে তা না। যেমন এই কেসে আপনারা দেখবেন, মানে সে একটা স্ট্রেসটাকে স্ট্রেসকে একদম কোপ আপ করে নিয়েছিল, নিজের করে নিয়েছিল। আর যখন অ্যাবিউজ ঘটে তখন তার চেতনার খুব গভীরে একটা নাম হয়ে যায়, নামনেস, অবশ অনুভূতি, ও মানে অনুভূতিহীন একটা বিষয় চলে আসে। নামনেস, এই ওয়ার্ডটা মনে রাখবেন, নামনেস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নামনেস, ফ্রিজ হয়ে যাওয়া, কারণ এটা একটা বায়োলজিক্যাল লস, বায়োলজিক্যাল নিয়ম, ঠিক আছে? এটা একটা অ্যাডাপ্টেশন, এটা অ্যাডাপটিভ মেকানিজম। আপনারা যখন আপনার উপরে ওভার ডমিনেটিং হবে, আপনার উপরে ওভার ডমিনেটিং স্ট্রেস থাকবে, আপনার মধ্যে পারপেরেটর মানে যে অপরাধী বা যে আপনাকে কি বলবো ডমিনেট করছে, যে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে মারছে, আপনাকে ছোট করছে, আপনাকে পাওয়ারলেস করছে, আপনাকে হেল্পলেস করতেছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন হয় কি, একটা সময় আপনার মধ্যে এক ধরনের নামনেস চলে আসবে, অনুভূতিহীন চলে আসবে। আপনারা সিনেমাতে দেখেছেন, ইভেন আপনারা জানেনও, আমাদের এই যে কয়েদি, জেলখানার কয়েদিকে মারে দেখেননি? মারছে মারছে মারছে, ডান্ডা পিটা করছে, প্রথম দিকে বারবার মারার পরে প্রথম দিকে মারার সময়, এই তেরে নাম সিনেমাটা দেখেছেন? তেরে নাম প্রথম মারতেছিল করে চিৎকার করতেছে, বা অন্য সিনেমাগুলো প্রথম বারবার মারার পরে আরো মারো আরো মারো, প্রথম দিকে একটু করে, পরে বলে আরো মারো আরো মারো আরো মারো, পেইন, যন্ত্রণা, আরো যন্ত্রণা হচ্ছে। তো পরবর্তীতে যখন আরো মারো করে, আরো বেশি মারতেছে, রক্তাক্ত করে দিচ্ছে, তখন কিন্তু আর যন্ত্রণা হয় না। এটা অদ্ভুত। প্রথম দিকে যন্ত্রণা হয়, কিন্তু পরে যখন সে নিজে থেকে ইয়ে করে ফেলে যে আরো মারো, আরো দাও দাও দাও, মারো, পিটাও পিটাও, তখন তার আর যন্ত্রণা হয় না। এটাই হলো বায়োলজিক্যাল প্রসেস। তারা নিজে নিজেকে শান্তি দিতে চায়, তখন তার মানে আই ডিজার্ভ ইট। হ্যাঁ, তো এই যে সেলফ মিউটিলেশন ক্ষেত্রেও তাই হয়। অনেক বেশি ডমিনেটেড হয়েছে, হ্যারাসড হয়েছে, তখন তার মধ্যে ওই আহ, তারা কাটতে চায়। তারা অ্যাটেনশন পাওয়ার জন্য শব্দ দিয়ে মানে বলবে না যে আমি কাটতেছি, রক্ত বের হবে, দেখো করবে, এরকম না, কিন্তু তারা ওই এটা করে যাতে মানুষ দেখে, তোমরা শুনছো না, দেখো আমার কথা শুনছো না, তোমাদেরকে তো আমি মেলাবার বলেছি হয়েছে, কিন্তু আমার কথা তোমরা শুনছো না, আমার সাথে যে গড়বড় হয়েছে, উল্টা পাল্টা হলো, এটা নিয়ে তো তোমরা কখনো শুনলা না, বুঝাচ্ছে না, আমি নিজে কাটতেছি, এখন তোমরা দেখো। তো বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে যারা এই কাজগুলা করে, তাদের ইয়েতে আমরা দেখা যায়, হ্যাঁ, তাদের ইয়েতে আমরা এরকমটা দেখতে পাই। তো এই যে পিটার লেভিনের ট্রমা তত্ত্ব এবং শারীরিক প্রতিক্রিয়া, ইনি কিন্তু খুব বড় মাপের একজন গবেষক ছিলেন, সাইকোলজিস্ট ছিলেন, সম্ভবত রাশিয়ার আর কি। হ্যাঁ, তো পিটার লেভিন তার ট্রমা সম্পর্কিত গবেষণায় দেখাইছেন, তীব্র ভয় বা ট্রমার মুখোমুখি হলে মানুষের শরীরে তিনটি প্রাথমিক প্রতিক্রিয়া দেখা যায়। এটা মনে রাখবেন। প্রথম একটা হচ্ছে ফাইট, FIGHT, ফাইট মানে লড়াই করা। তারপর একটা হচ্ছে ফ্লাইট, ফ্লাইট FLIGHT, ফ্লাইট মানে হচ্ছে পালিয়ে যাওয়া।
তারপরেরটা হলো ফ্রিজ। ফ্রিজ হওয়া মানে কি, একদম অবশ হয়ে যাওয়া, নিস্তেজ হয়ে যাওয়া। তো যখন কোনো শিশু বা ব্যক্তি পরিস্থিতি সহ্য করতে পারে না, তখন তার স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম পুরোপুরি নাম হয়ে যায়, জমে স্টিফ হয়ে আসে। এটা হচ্ছে কার কথা? পিটার লিভিন। তিনি গবেষণা করে দেখাইছেন, তার অনেক পাবলিকেশন আছে। ঠিক আছে। তো ট্রমা শিকার ব্যক্তিরা যখন দীর্ঘদিন চরম মানসিক কষ্ট থাকে, তখন মনের নিজের রক্ষা করতে, মানে নিজেকে রক্ষা করতে মন থেকে শরীর থেকে একটা অনুভূতি আলাদা করে ফেলে। এর ফলে ভুক্তভোগী নিজের ভেতরে ভেতরে পুরোপুরি মৃত বা অবশ মনে করে। তখন সে নিজেকে ব্লেড দিয়ে কাটে, আঘাত করে। তখন তার তীব্র শারীরিক ব্যথার মাধ্যমে সে নিশ্চিত হয়ে যায়, না আমি এখনো বেঁচে আছি। কাটে তখন আঘাত হয়, না আমি বেঁচে আছি। তো এই শারীরিক যন্ত্রণাকে সাময়িকভাবে হলেও তার ভেতরে একটা মানসিক শূন্যতা থেকে মুক্তি দেয়। ঠিক আছে। অনেক সময় অপরাধী ভুক্তভোগী মনে এমন অপরাধ ঢুকে যায় যে শিশু বা ব্যক্তি ভাবতে শুরু করে যে আমারই ভুল ছিল, আমিই খারাপ। এরকম তীব্র সেলফ রিপ্রোচ এবং বিষাদ বিষাক্ত অপরাধ বোধ থেকে মুক্তি পেতে সে নিজেকে নিজেকে আঘাত করে। আর আরেকটা কি, যখন মুখের ভাষায় স্তব্ধ হয়ে যায়, কেউ কারো কথা শোনে না, তার কথা শোনে না, তখন নিজের শরীরকে আঘাত করার মাধ্যমে সে ক্রাইং ফর হেল্প, ডেলুশন ক্রাইং ফর হেল্প, তার সাহায্যের আকুতি করে। মনের তীব্র যন্ত্রণাকে প্রকাশ করার মাধ্যমে সে দাঁড়ায়। ঠিক আছে। তো দেখেন কত সুন্দর তারা লিখছেন, লস অফ সেন্সেশন, এ মেটাফর, নামনেস ফিলিং। হ্যাঁ, সো ট্রমা ইজ এ সিম্প্যাথেটিক রেসপন্স। আমি আপনাদেরকে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অল্প করে পড়াইছিলাম। আমার একটা খুব সুন্দর লেকচার তৈরি হয়ে আছে, আমি আপনাদেরকে বললাম যে 100 জন হলে আমি ওইটা ইয়ে করবো, সেটা শুধুমাত্র পেন ম্যানেজমেন্টের উপরে। তো ওখানে সিম্প্যাথেটিক ইয়ে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজ আমি আপনাদেরকে বোঝাবো, একদম একটা সে লেম্যান রিক্সাওয়ালা আনলে তাকে যেভাবে বুঝাতো এইভাবে আমি আপনাদেরকে বোঝাবো। আমার পুরো লেকচার রেডি করা আছে, আমি জাস্ট ওয়েট করছি যে এইটা আরেকটু আমাদের গ্রুপটা আরেকটু ডেভেলপ হলে আমি ওইটা 3 মাসের একটা ইয়ে করব। তো যাক, ট্রমা যখন হয় তখন এই সিম্প্যাথিক রেসপন্স আমাদের ভিতরে কি ঘটায় এটা ভালো করে বুঝেন। এই সিম্প্যাথেটিক রেসপন্স প্রথমে অ্যারেস্ট করে। হ্যাঁ, অ্যারেস্ট করে, ইনক্রিজ ভিজিলেন্স এন্ড স্ক্যানিং। অ্যারেস্ট হলো, অর্থাৎ আপনি এনভায়রনমেন্টে দেখতে থাকেন যে সবকিছু গড়বড় চলছে, সবকিছু উলটপালট হয়েছে, আমার সাথে কিছু হতে পারে, আমার সাথে এটা হতে পারে, ওটা হতে পারে, এরকম স্ক্যানিং করেন, সবকিছু বোঝার চেষ্টা করে। অ্যাটাক হলে এনিমেল কি করে, আমি একটা উদাহরণ দিয়ে একটু সোজা করে বুঝাই, তাহলে আরো বুঝতে পারবেন। ধরেন বনের মধ্যে হরিণ ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে, ঘাস খাচ্ছে, হঠাৎ টের পেল কিছু একটা নড়ার শব্দ, হুট করে একটু শব্দ হলো, তখন সে কি করবে? হ্যাঁ, খাওয়া বন্ধ, কানটা খাড়া করলো, খাড়া করলো, একটু ভাবছে যে গড়বড় হলো নাকি, একটু থেমে গেল, এদিক ওদিক একটু খোঁজার চেষ্টা করছে যে কোনো কোথাও কিছু রং হচ্ছে কিনা। সে থেমে গেছে, এদিক ওদিক দেখছে। তো আমি কিন্তু রিমেডির সাথে এই বিষয়টা কানেক্ট করে দেখাবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিম্প্যাথেটিক রেসপন্স। এসব আমাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে আপনার সাথে এরকম ঘটেছে। তো ইউ নাও ইনক্রিজ ভিজিলেন্স এন্ড স্ক্যানিং বলে এটাকে। কেউ একজন অ্যাটাক করলো, দেখবেন হরিণ এরকম করে ইয়ে করলো, তারপর দেখবেন হরিণ দে দৌড়। এটাকে বলা হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাই। ফাইট অ্যান্ড ফ্লাই, দিয়ে দৌড়। জীবনে কোনো না কোনো পর্যায়ে আপনার সাথে এরকমটা ঘটেছে, পালাবেন এবং ফাইট করবেন, এই দুটাই ঘটবে। তারপরে যখন সিংহ হোক, বাঘ হোক, চিতাবাঘ তাকে ধরে ফেলবে, দৌড়াতে দৌড়াতে চেস করে তাকে ধরে ফেললো, কারণ সিংহ কি মোর পাওয়ারফুল, হি ইজ মোর পাওয়ারফুল। এখন তাকে ধরে ফেলছে, সে তার কিছু করতে পারছে না, তখন সে কি করবে? সে একদম ফ্রিজ হয়ে যাবে, নাম হয়ে যাবে। এটাই সেই ভদ্রলোক বলেছেন, বিজ্ঞানী বলেছেন। সে হতচকিত হয়ে স্টিফ হয়ে যাবে, কোলাপস করবে, সে কাম হয়ে যাবে, কাম হয়ে যাবে, যাতে মৃত্যুর যন্ত্রণা, পেন তাকে কষ্ট না দেয়। এটাই হলো বায়োলজিক্যাল ল, আল্লাহ এভাবে তৈরি করছে। বুঝতে পারছেন?
তো বিইং স্ক্যাটার্ড স্টিফ এন্ড ফ্রোজেন ইন ফেয়ার, এমনটাই অনেক সময় বাচ্চাদের সাথে হয়। আপনার কাছে মনে হয় না যে আরে ধর্ষণ করছে একজন মিলে, তুই তো দুটা লাথি দিয়ে পালিয়ে যেতে পারতিস গোপন জায়গায়। ওই মহিলার সাথে এরকম হয়, যখন যাকে রেপ করা হচ্ছে তখন এরকম প্রথমে ইয়েটা থাকে, কিন্তু একটা সার্টেন মোমেন্ট পরে সে কিন্তু নাম হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। এটাই ঘটে। আমি নিজেও ভাবতাম যে ও তো শক্তিশালী মহিলা, এত ফিজিক্যালি স্ট্রং, সে কেন ইয়ে করতে পারছে না। বুঝতে পেরেছেন? এগুলো তো সাইন্স। তো এই যে ফ্রোজেন ইমোশন, অনেক সময় ইংলিশে আর ডিসকনসার্টেড যে স্টেপ, হ্যাঁ, এইদিকে চলে যায়। কিভাবে কিভাবে যায় একটু বুঝেন। মনে করেন তার প্রিয় পার্সন, ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ মারা গেল। ইংলিশে কি করবে? কান্নাকাটি করবে, কান্নাকাটি করবে, অনেক মাতম করবে। তারপরে কিন্তু একদম থেমে যাবে, ফ্রিজ হয়ে যাবে। আপনারা হয়তো ওই যে শোক অনুষ্ঠানে যান না, 40 দিন পরে হয় বা একটা নির্দিষ্ট পিরিয়ড পরে হয়, হয় না শোক অনুষ্ঠান? ভালো বড় মানুষের অনেক জায়গায় হয়, কিন্তু অনেক এলাকার অনুষ্ঠান, সেখানে যে দেখবেন অনেক মহিলা আহাজারি করতে করতে, মাথাম করতে করতে ফ্রিজ হয়ে পড়ে থাকে। এরকম পড়ে থাকে না? 30 দিন 40 দিন পড়ে আছে, একদম ফ্রিজ হয়ে আছে, তার উপরে কোনো প্রভাবই পড়ে না, কে কি বলতেছে কি হচ্ছে, এইভাবে পড়ে থাকে। এটাকে বলে গোয়িং নাম। এটা একটা বায়োলজিক্যাল মেকানিজম ইনিশিয়ার হয়, যাতে তার পেইন বা কষ্ট কম হয়। বুঝতে পেরেছেন কেন সে এরকম করে থাকে? ওটা কোনো অভিনয় না, ওটা বায়োলজিক্যাল থিম। এখানে আরেকটা ওয়ার্ড আছে যেটাকে বলে প্লেইং অফ সাম। এখানে আমার লেখা আছে, প্লেইং অফ সাম, স্লাইডটা কই গেল? আচ্ছা, আচ্ছা যাক, আমি আপনাদেরকে বুঝাই, এটা লিখে নেন। প্লেইং অফ সাম বা প্রোজাম, যে কোনো ওয়ার্ড দিয়ে করেন, OPOSSUM, অফ সাম। হ্যাঁ, এটা খুব বোঝাটা ইম্পর্টেন্ট। প্লেইং অফ সাম, ডেথ ফিনিং, ডেথ ফিনিং, হ্যাঁ, স্কোয়াড, হয়ে গেল, ডেথ ফিনিং স্কোয়াড নামের স্লাইডটা মনে হয় মুছে ফেলেছে নাকি? আচ্ছা যাক, কোথাও ধুয়ে গেছে। আমি আমি বলি তাইলে হবে। তো এই যে স্টিফ ফ্রোজেন ইন ফেয়ার, পশু পাখিরা কিন্তু এভাবে এরকমটাই করে। যে কোনো পশু পাখিকে দেখবেন, কোন আক্রমণকারী এলো, বাচ্চারাও কিন্তু ওরকম করে। বারবার কেউ কিছু করলো, বাচ্চার সাথে এমনটা ঘটতে থাকলো, বাচ্চা ফ্রিজ হয়ে যায়। এটাই হলো বায়োলজিক্যাল অ্যাডাপ্টেশন। হেল্পলেসনেস অনুভূতির কারণে এক সময় তারা হাল ছেড়ে যায়, নাম হয়ে পড়ে। ঠিক আছে? তখন যে আপনার উপরে যে নির্যাতন চলছিল সেটা আপনি ফিল করতে পারবেন না। চর থাপ্পড় থাপ্পড় ঘুষি যা চলছে, কিছু হচ্ছে। কেন এরকম হয়? কারণ সে সময় বায়োলজিক্যাল অ্যানালজিক ইফেক্ট, অ্যানালজেসিক ইফেক্ট, বায়োলজিক্যাল অ্যানালজেসিক ইফেক্ট তৈরি হয়। ভেতর থেকে অ্যাড্রোফেরিন নিঃসরণ হয়, ভিতর থেকে অ্যাড্রোফেরিন নিঃসরণ হয়। ঠিক আছে? অ্যাড্রোফিনিন নিঃসরণ হবে। অ্যাড্রোফিনিন কি কাজ করে? ব্যথানাশক, তাই না? বডিকে একদম, বডির মধ্যে বডির মধ্যে বডির মধ্যে অ্যাড্রোফিন প্রডিউস হতে শুরু করে, পেইন ফিল কম হয়, একেবারে হয় না, অনেক পিটাচ্ছে, রিমান্ডে নিয়ে যায়। তো এটাই হলো বায়োলজিক্যাল ল, বায়োলজিক্যাল মেকানিজম। সবার সাথে এরকমটা হয়। এটা রেপ বা অ্যাক্সিডেন্ট ভিকটিমের ক্ষেত্রে ঘটে, বাঘের দ্বারা আক্রান্ত হরিণের ক্ষেত্রে ঘটে, ফাঁসি কাস্টে ঝুলতে যাওয়া অপরাধীর ক্ষেত্রে ঘটে। এখন সবকিছু শেষ হয়ে গেছে, সাজা হয়ে গেছে, এখন তাকে ফাঁসিতে ঝুলতে হবে, তো সে সব হাল ছেড়ে দেয়। একদম যা করার করে নাও, এখন তোমার, ইটস ইউর টাইম আর কি। হ্যাঁ, এই সময় সে একদম ফ্রোজেন ফেয়ার হয়ে যায়। ঠিক আছে? তো তখন আপনি কোনো রিয়াক্ট দেখতে পাবেন না। এটা তাহলে বায়োলজিক্যাল মেকানিজম। তো এটা তো আর এমনি এমনি হয় না, যেটা বললাম যে অ্যানালজেসিক বা পেন কিলারের মতন বডির একটা স্টেট চলে আসে, যেখানে তার মনে হতে থাকে যে আমার সাথে এটা হচ্ছে, এটা অন্য মানুষের সাথে কেন হচ্ছে না।
এরকম একটা ফিলিংস তার মধ্যে আছে, এবং সে একটা দূরত্ব তৈরি হয়ে যায়, ডিসোসিয়েশন, মানে নিজেকে আলাদা করে করে ফেলে। ঠিক আছে, তার কোনো আর অপশন থাকে না, পালানোর কোনো উপায় থাকে না, পালাবি কোথায়, পালানোর কোনো ইয়ে থাকে না। তো তখন সে হাল ছেড়ে দেয়, যাও তোমার যা ইচ্ছা করে নাও, আমার বডি থেকে গেল, তুমি যা করো করো। বুঝতে পারছেন মনে হয়? এইরকম একটা ফিলিংস চলে আসে, তখন হাল ছেড়ে দাও, তুমি রেপ করবা কি করবা করো। ঠিক আছে, তো অ্যানিমেলদের কথা আপনারা মনে রাখবেন, আমি হরিণ আর ইয়ের কথা যেটা বললাম এইটা মনে রাখবেন, তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, তো আমার ক্লিনিক্যাল এক্সাম্পল গুলো কিন্তু এরকমই হয়, আমরা অনেকগুলো দিতে পারবো। ইগনিশিয়ার ক্ষেত্রেও কিন্তু এরকমটা হয়। হ্যাঁ, ইগনিশিয়ার ক্ষেত্রে কি, ইগনিশিয়ার কি হয়, আপনার আমি সিপিয়া পড়াইছিলাম, ইংলিশেও পড়াইছি। ইংলিশে কি হয়, ইংলিশে তিনজন থাকে বিয়ের পরে, কে থাকে, শ্বশুর শাশুড়ি আর হাজবেন্ড। এরা হলো ফ্যামিলির মধ্যে তিনজন সাপ্রেসর, ডমিনেটকারী। তারা তিনজনই কি করে, নতুন বউ আসার পরে, যেগুলো অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছি, নতুন বউ আসার পরে বউয়ের উপরে চলতে থাকে, শুরু থেকে চলতে থাকে। তাই এটা কি হচ্ছে, ওটা কি করছো, এটা এরকম, চা এরকম হলো, কালার মা শিখায়নি। এই যে শুরু থেকে হাইপার ভিজিলেন্স, একটু আগে বললাম হাইপার ভিজিলেন্স হয়ে যায়, সে শুনছে, শুনতে শুনতে হাইপার ভিজিলেন্স হয়ে যাচ্ছে। তারপরে কি, বউ কি করবে, স্ক্যানিং করবে, কি হচ্ছে, কি হলো, কি হচ্ছে, কাকে কি দেখি, এই যে স্ক্যানিং। তারপরে ধীরে ধীরে ওই শোষকরা তার উপরে ওভার পাওয়ার আরো করতে থাকবে, সে তখন রিয়াক্ট করবে। হ্যাঁ, ডিফেন্স ডিফাইন্ড হয়ে যাবে, ডিফেন্স করবে, বারবার বলবে, মানে ফাইট এন্ড ফ্লাই মোডে সে অন করলো। তো ইগনিশিয়া ফাইট এন্ড ফ্লাই মোডে থাকে। কি কি করবে, হাজবেন্ডকে গিয়ে বলবে, শ্বশুর শাশুড়ি, সে কিন্তু হাজবেন্ডকে কিছু না কিছু বলে, কিন্তু শ্বশুর শাশুড়ির সামনে বলবে না। আরে আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি অফিসে যাওয়ার পরে তোমার মা আমার সাথে এরকম ব্যবহার করে, এরকম কথা শোনা, আমার চরিত্র নিয়ে কথা বলে। হ্যাঁ, তো আমার সামনে এরকম করে, আর তোমার সামনে একদম ভিজা মাছটা উল্টে খেতে পারে না, একদম সোজা গরুর মতন হয়ে যায়, এত শান্ত হয়ে যায়। তুমি যখন চলে যাও তখন আমার 12টা বাজায় দেয়। ফাইট অ্যান্ড ফাইট ফাইট অ্যান্ড ফ্লাইট মুড অন, তুমি চলে গেলে আমার সাথে প্রবলেম শুরু হয়ে যায়। তারপরে সে ডিফাইন্স হয়ে যাবে, সে আওয়াজ তুলবে, কিন্তু অভদ্রতার সাথে সে কখনোই করবে না, মোরালিটির সাথে করবে। ফাইট অ্যান্ড ফাইট মুড অন, কিন্তু সে যখন দেখবে যে তিনজন আমার উপরে, যতই যাই করি, যতই ডিফাইন্ড হয়ে, যতই বলে আমার উপরে চড়ে বসছে, সে তখন ইনডিফারেন্স হয়ে পড়বে। যাও তোমার যা করার করে নাও, ডিসকনসার্টেড হয়ে যাও, তোমার যা করার করে নাও, তোমরা যা করো করো না। তো আপনার কাছে যা দৃশ্যমান হচ্ছে তা হলো ওই যে আঘাত, ওই ট্রমার অবস্থা, এর মধ্যে দিয়ে সে যায়। তো এটাই হলো একটা বায়োলজিক্যাল মেকানিজম। প্রথমে আপনি অ্যালার্ট থাকবেন, তারপরে স্ক্যান করবেন, লড়াই করবেন, তারপরে ফাইট অ্যান্ড ফ্লাই। আপনি হার মেনে নিলেন, গিভ আপ করলেন, আপনি ডিসোসিয়েটেড হয়ে যান, মানে আলাদা হয়ে যান। আপনার মধ্যে নাম অনুভূতি চলে আসে, চিপিয়া অনুভূতি হয়ে যায়, বাচ্চা করে দেখা দেখি নাই, অনুভূতি ইয়ে হয়ে যায়, এটা আপনার সাথে ঘটবে। তো আমাদের রেপার্টরিতে খুব সুন্দর একটা এই সংশ্লিষ্ট রুব্রিক আছে, ম্যাসোজিজম। হ্যাঁ, আমাকে নাসির ভাই অনেকদিন আগে ম্যাসোজিজম বলেছে, যদিও ম্যাসোজিজম আজকেও পড়াবো না, ম্যাসোজিজম অনেক বড়, একটা লেকচার করা যায়। ম্যাসোজিজম আজকে বেসিক, এই ম্যাসোজিজম একটা রুব্রিক আছে। হ্যাঁ, অনেক সময় এভাবে শরীর কাটা বা বিকৃতির ঘটনা ঘটে। মিউটিলেশন হলে পেশেন্টের মধ্যে এক ধরনের জয়, শান্তি বা আনন্দ অনুভূতি শুরু হয়, এটা খুব গভীর একটা বিকৃতির অনুভূতি, পারভার্টেড ইমোশন। বিকৃত অনুভূতি আপনারা বলবেন না, বলবেন পারভার্টেড ইমোশন। এটা লিখেন, পারভার্ট, লাভ পারভার্সিটি আমরা পড়েছিলাম না রুব্রিক, পারভার্টেড ইমোশন। তাই এটা এমন একটা ইচ্ছা বা প্রবৃত্তি যা পেশেন্ট বজায় রাখে, নিজেকে অপ্রিয় বা কষ্টকর অভিজ্ঞতার সামনে সমর্পণ করার ইচ্ছা বা প্রবৃত্তি জাগে। ফিজিক্যাল এন্ড মেন্টাল পেইন হলে তারা এনজয় করা শুরু করে, কাটবে কাটি মজা করতেছে, তার মধ্যে বেটার ফিল তৈরি হয়। আমি এই বিষয়গুলো কিছু জিজ্ঞাসা করেছিলাম। তো আমরা সেক্সুয়াল অ্যাবিউজ কেস আমরা আলোচনা করবো নেক্সট ডেতে। গুড টাচ, আরেকটা জিনিস একটু বলি, বাচ্চাদেরকে অবশ্যই শেখাবেন, বিশেষ করে যাদের মেয়ে বাচ্চা আছে, গুড টাচ এন্ড ব্যাড টাচ। এই অনলাইনে সার্চ দিলেই পাবেন, ভিডিও দেখতে পাবেন। তো এগুলা শেখালে আপনি এই টাইপের অ্যাবিউজ গুলাকে আটকাতে পারবেন। আপনার সচেতনতার দরকার, বাচ্চা পয়দা করলেও হলো না,
বোরকা পরে রেখে দিলেন, ওটাতে হলো না। হ্যাঁ, আপনাকে একটু শেখাতে হবে। তো আমি দেখি আপনাদেরকে একটা আর্টিকেল বানায় পরবর্তীতে শেয়ার করতে বলে শেয়ার করবো নি। কারণ আপনি একজন হোমিওপ্যাথ, আপনাকে সবকিছু শিখতে হবে, আপনাকে কাউন্সিলর হতে হবে। আপনার প্রয়োজন হলে আপনাকে পুলিশকে ইনফর্ম করতে হবে। আপনাকে একজন হোমিওপ্যাথ হিসাবে, একজন ফিজিশিয়ান হিসাবে, একজন আপনি ডাক্তার অ্যাজ ওয়েল অ্যাজ একজন সোশ্যাল ওয়ার্কারও, আপনার অনেক ইম্পর্টেন্ট ভূমিকা আছে। ঠিক আছে? তো এটাই আর কি। আমাদের আহ, এই যৌন নির্যাতনের প্রভাব থেকে আরোগ্য এবং হোমিওপ্যাথিদের ভূমিকা, এগুলা নিয়ে আমাদেরকে আলোচনার বিষয় আছে। আপনি তাকে সাইকোথেরাপি দিবেন না ওষুধ দিবেন, সেগুলোরও বিষয় আছে। তারপরে এই যে আমি একটা স্লাইড এখানে দিয়ে রেখেছি, হ্যাঁ, এই যে ইএমডিআর মুভমেন্ট, এই 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 জিনিসগুলো শেখা দরকার আছে। আজকে এই আলোচনায় যাচ্ছি না। ই ইএমডিআর মুভমেন্ট, আই মুভ আই মুভমেন্ট, ডিসেনসিটাইজেশন এন্ড রিপ্রসেসিং। হ্যাঁ, এটা অতীতের স্মৃতির সাথে সংযোগ, একটা বিচ্ছিন্ন করার একটা ইয়ে আছে। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। আমরা ভবিষ্যতে এগুলো নিয়ে হয়তো আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই রাখছি। হ্যাঁ।